আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে তাহলে কি বললাম, তোমার যে কোনো একটা বিক্রিয়া, তোমার সাপোজ এ থেকে বি হবে, এটা যদি আমি একটা ডিহাইড্রোজেনেশন বানাইতে চাই, মানে এখান থেকে হাইড্রোজেন বের হয়ে যাবে, তাহলে এটা কিন্তু একটা বায়োলজিক্যাল অক্সিডেশন হলো। কারণ কি? কারণ আমরা জানি যে অক্সিডেশন মানে অক্সিজেন আসা বা হাইড্রোজেন চলে যাওয়া। তাহলে এ থেকে বি কে যদি আমি একটা বায়োলজিক্যাল অক্সিডেশন বানাইতে চাই, তাহলে এখান থেকে আমার হাইড্রোজেনটা বের হয়ে যাইতে হবে। এখন এই বিক্রিয়ায় সাহায্য করবে একটা এনজাইম, এবং এনজাইমকে সাহায্য করবে একটা কোএনজাইম। এখন কথা হচ্ছে যে কোএনজাইম কারা? অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন বি কমপ্লেক্স। অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন বি কমপ্লেক্স, এক একটা ভিটামিন বি এক একটা কোএনজাইম হিসেবে কাজ করে। ধরো যে একটা কোএনজাইম হচ্ছে তোমার এনএডি। এই বিক্রিয়া এনএডির কাজটা কি? সেটা হচ্ছে এই যে হাইড্রোজেনটা বের হইলো, এই হাইড্রোজেনটাকে সে নিয়ে নিবে, এনএডিএইচ অথবা অনেক ক্ষেত্রে এনএডিএইচ টু, এনএডিএইচ টু এভাবে হতে পারে। তাহলে কোএনজাইমের পারপাসটাই হচ্ছে যে সে এই বিক্রিয়াটা হচ্ছে সম্পন্ন করার জন্য যে হাইড্রোজেনটা বের হয়, এই হাইড্রোজেনটাকে সে নিয়ে নেয়। কিন্তু তাহলে দেখো একটা জিনিস, এই বিক্রিয়াটা হচ্ছে একটা অক্সিডেশন বিক্রিয়া। এখান থেকে হাইড্রোজেনটা বের হয়ে যাচ্ছে, সাপোজ এএইচ টু, এখান থেকে হাইড্রোজেনটা বের হয়ে গিয়ে এটা এ হয়ে গেল। এই হাইড্রোজেনটা কে পিক আপ করলো? একটা কোএনজাইম যেমন এনএডি পিক আপ করে সে হলো এনএডিএইচ সাপোজ, বা এনএডিএইচ টু। তাহলে এই এনএডির কি হলো? এনএডি কিন্তু হাইড্রোজেন মানে গ্রহণ করলো, সো এনএডির কিন্তু রিডাকশন হয়েছে। এনএডিকে আমি যদি বলি তোমার আচ্ছা, তাহলে একটা কোএনজাইম মানে রিডাকশন হওয়াতে তার এখানে হাইড্রোজেন চলে আসলো। এই NADH টুকে আমি বলবো রিডিউসড কোএনজাইম। রিডিউসড কোএনজাইম। তাহলে নরমাল NAD কে আমি কি বলবো? উল্টা, অক্সিডাইজড কোএনজাইম। এখন আমি আগের দিন যে জিনিসটা বলতে চাইছিলাম, যে আমি যদি বায়োলজিক্যাল অক্সিডেশন কন্টিনিউ করতে চাই, তাহলে আমার অলওয়েজ অক্সিডাইজড ফর্মে কোএনজাইম লাগবে। কিন্তু আরেকটা জিনিস, আমরা কোএনজাইমটা পাই কোত্থেকে? আমাদের ডায়েট থেকে। তো আমরা ধরো কিছু কোএনজাইম খাইলাম, তারপর সব হচ্ছে অক্সিডেশনের ফলে একসময় বায়োলজিক্যাল অক্সিডেশনে হেল্প করতে যেয়ে তারা নিজেরাই সব রিডিউসড হয়ে গেল। অর্থাৎ আমার বডির সমস্ত এনএডি কনভার্ট হয়ে NADH2 হয়ে গেল, এখন আর কোনো এনএডি নাই। তাহলে তো আমি আমার বিক্রিয়া চালাতে পারবো না। তখন আমার বডি চিন্তা করবে কি, যে তাইলে আমি একটা কাজ করি, এই যে NADH2 গুলো পাইলাম, এই NADH2 গুলো থেকে আমি আবার NAD তৈরি করি, অর্থাৎ রিডিউসড কোএনজাইম থেকে আবার অক্সিডাইজড কোএনজাইম তৈরি করি। এই প্রসেসটা যদি বডিতে না থাকে, তাহলে কিন্তু আমার বডি এই বায়োলজিক্যাল অক্সিডেশনটা কন্টিনিউ করতে পারবে না। তাহলে বায়োলজিক্যাল অক্সিডেশন কন্টিনিউ করার জন্য কি কি দরকার? কেউ একজন আমার সাথে একটু বলো তো। আচ্ছা মেরাজি বলো ফার্স্টে, তুমি যেহেতু আছো। ভাইয়া, জি ভাইয়া। বায়োলজিক্যাল অক্সিডেশনের জন্য ফার্স্টে আমার কি দরকার? একটা সাবস্ট্রেট দরকার, তাই অক্সিজেন। না? ফার্স্ট একটা সাবস্ট্রেট দরকার, যেটাকে আমি অক্সিডাইজ করব। তারপর একটা এনজাইম দরকার, সেই এনজাইম হতে পারে অক্সিডেজ অথবা ডিহাইড্রোজেনেজ, তাই না? তারপরে কোএনজাইম দরকার, কোএনজাইমটা কোন ফর্মে দরকার আমার? অক্সিডাইজড হ্যাঁ, ফর্মে না অক্সিডাইজড নাকি? ফর্মে। হ্যাঁ, অক্সিডাইজড ফর্মে। যদি অক্সিডাইজড ফর্মে। কোনো কারণে বডির অক্সিডাইজড কোএনজাইমগুলো সব রিডিউসড কোএনজাইমে কনভার্ট হয়ে যায়, তাহলে কি আমার অক্সিডেশন চলবে? চলবে না। না ভাইয়া। তখন আমার বডির এমন কোন একটা মেকানিজম অ্যাডাপ্ট করতে হবে, যার কারণে সে এই অক্সিডাইজড কোএনজাইমকে আবার রিডিউস করে ফেলতে পারে। ঠিক আছে? আমাদের বডিতে এরকম অনেকগুলো মেকানিজম আছে, যার মাধ্যমে রিডিউসড কোএনজাইম থেকে আবার অক্সিডাইজড কোএনজাইম পাওয়া সম্ভব। আমরা এগুলা নিয়ে এখন মানে পড়বো আর কি, যে কি কি মেকানিজম আছে যার মাধ্যমে আমরা রিডিউসড কোএনজাইম থেকে অক্সিডাইজড কোএনজাইম পাবো। তো তাহলে কি বলছি আমি, হাউ টু কনভার্ট অক্সিডাইজড কোএনজাইম ফ্রম রিডিউসড কোএনজাইম। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রসেসটা, সেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা আমরা এক্সটেন্সিভলি পড়ব। এছাড়া আরো কিছু পদ্ধতি আছে। এটা হচ্ছে তোমার মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মেকানিজম ফর গেটিং অক্সিডাইজড কোএনজাইম। এছাড়া আরেকটা ছোট মানে মেকানিজম আছে, সেটা হচ্ছে
আমাদের বডিতে অনেক রকম মেটাবলিজম হয়। সেই মেটাবলিজমের সময় মানে আমি কি বলেছি যে অ্যানাবলিজম আর ক্যাটাবলিজম, অ্যানাবলিজম আর ক্যাটাবলিজম এই দুই মিলেই তো মেটাবলিজম, তাই তো? মেরাজ, তুমি আমাকে একটু তোমার কমন সেন্স থেকে বলো তো, আমি যে বায়োলজিক্যাল অক্সিডেশন বললাম এর মধ্যে জি ভাইয়া। অ্যানাবলিজমে বায়োলজিক্যাল অক্সিডেশন হয় বেশি নাকি ক্যাটাবলিজমে বায়োলজিক্যাল অক্সিডেশন হয় বেশি, কি মনে হয় তোমার কাছে? ভাইয়া ক্যাটাবলিজম। ক্যাটাবলিজমে। ভালো বলছো, ঠিকই বলছো, মানে সোজা কথা আমরা একটা কমপ্লেক্স জিনিসকে ভেঙে যখন সিম্পল ফর্মে যাব, লাইক আমরা এটিপি তৈরি করতে চাচ্ছি, ওইটাই তো ক্যাটাবলিজমের প্রসেস, তাই না? সো এখানে হচ্ছে আমার লাইক বায়োলজিক্যাল অক্সিডেশন হয়, তার মানে কি যেগুলো অ্যানাবলিক প্রসিডিউর সেখানে ঠিক উল্টাটা হয়, ঠিক আছে? সেখানে বায়োলজিক্যাল রিডাকশন হয়, ঠিক আছে? তো এরকম অনেক বায়োলজিক্যাল রিডাকশনের প্রসিডিউর আছে যেখানে হাইড্রোজেন যুক্ত হয়। মানে এখানে যেমন হাইড্রোজেন বের হয়ে গিয়েছে, এই প্রসিডিউরগুলোতে হাইড্রোজেন যুক্ত হয়। তো সেখানে আমি যদি একটা NADH কে এনে বসায় দেই, তাহলে তার কাছ থেকে সে হাইড্রোজেনটা নিয়ে যাবে না, তারপর সুন্দর করে NAD বের হয়ে আসবে না? আমি কি বলছি বুঝতে পারতেছো মেরাজ? আমাদের বডিতে যদি এমন কোনো প্রসিডিউর হয় যেখানে রিডাকশন হয়, এরকম রিডাকশনের প্রসিডিউরগুলোতে হাইড্রোজেন দরকার হয়, হাইড্রোজেনটা ওরা এই NADH2 থেকে নিয়ে নেয়, তখন NADটা আমরা পেয়ে যাই। তাহলে এটা হচ্ছে একটা মেকানিজম, বাট তাইলে আমি দুইটা মেকানিজম পড়লাম, একটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মেকানিজম ফর কনভার্টিং রিডিউসড কোএনজাইম টু অক্সিডাইজ কোএনজাইম। সেকেন্ড মেকানিজম হচ্ছে বডিতে কিছু মেটাবলিক প্রসিডিউর আছে, স্পেসিফিক্যালি অ্যানাবলিক প্রসিডিউর, যেগুলোর মাধ্যমে এটা উৎপন্ন হয়, ঠিক আছে? তাহলে ঠিক আছে, তাহলে আমার এই মেকানিজম নিয়ে আর বেশি কিছু বলার নাই। লেটস জাম্প ইনটু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? আমি আগের দিনেই এটা বলছিলাম, আজকে আরেকবার বললাম। তো এতটুকু নাকি কারো কোনো কোয়েশ্চেন আছে? থাকলে আচ্ছা জিজ্ঞেস করো। ভাইয়া, হ্যাঁ, তাহলে ইটিসির আলটিমেট আলটিমেট গোলটা কি এটিপি প্রডিউস করা নাকি কোএনজাইম প্রডিউস করা? মানে ইটিসির আলটিমেট গোলটা কি? হ্যাঁ। ইটিসির আলটিমেট গোল হচ্ছে দুইটা, দেখো, একটা হচ্ছে মানে তার মেইন গোল হচ্ছে কি, তার মেইন গোল হচ্ছে অক্সিডাইজড কোএনজাইম তৈরি করা, ঠিক আছে? তার মেইন গোল। এই অক্সিডাইজড কোএনজাইম তৈরি করার পথে বাই প্রোডাক্ট হিসেবে সে প্রত্যেকটার জন্য কিছু এটিপি পেয়ে যায়, ঠিক আছে? জি। আমরা দেখব যে একটা NADH কে সে যখন NAD করে, অনেকগুলো স্টেপ বাই স্টেপ ফ্যাশনে হয় এটা। প্রত্যেকটা স্টেপ মিলে আলটিমেটলি আমরা দেখতে পাবো যে 3টা এটিপি তৈরি হয়ে যায়, 3টা জায়গায় 3টা এটিপি তৈরি হয়ে যায়, বুঝছো? আবার হুম। একইভাবে FADH2 কে সে যখন চায় FAD করতে, পুরো প্রসেস শেষ হইতে হইতে আলটিমেটলি 2টা এটিপি তৈরি হয়ে যায়। তোমরা পড়ছিলে না ইন্টারে যে একটা হ্যাঁ, NADH2 হ্যাঁ। থেকে 3টা এটিপি, একটা FADH থেকে 2টা এটিপি। তো সোজা কথা, ইটিসির মেইন পারপাস হচ্ছে রিডিউসড কোএনজাইম থেকে অক্সিডাইজ কোএনজাইমে কনভার্ট করা, এটারই বাই প্রোডাক্ট হিসেবে এটিপি উৎপন্ন হয়ে যায়, ঠিক আছে? বাট আচ্ছা। এটার ফলাফল দুইটাই, একটা হচ্ছে আমি এটিপি পাচ্ছি, কিছু এক্সট্রা এটিপি, এছাড়া আমি অক্সিডাইজ কোএনজাইমও পাচ্ছি, যেটা দিয়ে আমি ফার্দার বায়োলজিক্যাল অক্সিডেশন চালাতে পারবো, ঠিক আছে? তাহলে আমি এখন একটু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা তোমাদেরকে বলি। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা একটা কাজ করে, আমি ফার্স্টে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের সবগুলো কম্পোনেন্ট তোমাদের জন্য ড্র করে ফেলি, ড্র করে ফেলে তোমাদের জন্য ইজি হবে। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে FMN, ফ্লাভিন মনোনিউক্লিওটাইড, FMN। সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে কোএনজাইম কিউ। এর পরের কম্পোনেন্ট হচ্ছে সাইটোক্রোম বি, এরপর হচ্ছে সাইটোক্রোম C1, এরপর হচ্ছে সাইটোক্রোম সি, লাস্ট হচ্ছে সাইটোক্রোম AA3। আচ্ছা দাঁড়াও, একটু একটু FMNটা বেশি একটু ওই পাশে হয়ে গেছে, আমি একটু এটাকে ধরে একটু এই পাশে নিয়ে আসি। আচ্ছা, তাহলে এই হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের কম্পোনেন্টগুলা। আচ্ছা, এরা সবাই কি? এরা সবাই ইলেকট্রন ট্রান্সপোর্টার বা হাইড্রোজেন ট্রান্সপোর্টার, তুমি যেটাই বলতে চাও সমস্যা নাই। একটু ব্যাখ্যা করে বলি, এই সিরিয়ালটা যে আমি দিলাম, এই সিরিয়ালেরও একটা উদ্দেশ্য আছে। এই সিরিয়ালের উদ্দেশ্যটা হচ্ছে কি, তোমার বলছি, দাঁড়াও সেকেন্ড। আচ্ছা দেখো,
এই সিরিয়ালে থাকার একটা উদ্দেশ্য আছে। সবচেয়ে ফার্স্টের যে কম্পোনেন্টটা, ওর মানে এদের প্রত্যেকের একটা কোয়ান্টিটেটিভ একটা বৈশিষ্ট্য আছে। এই কোয়ান্টিটেটিভ বৈশিষ্ট্যকে আমরা প্রকাশ করতে পারি রিডক্স পটেনশিয়াল দিয়ে। আমি ব্যাখ্যা করতেছি একটু পরে, বেশি কঠিন কথা বলে ফেলতেছি আগে। এদের প্রত্যেকের একটা রিডক্স পটেনশিয়াল আছে। সবচেয়ে বাম দিকে যে কম্পোনেন্টটা, ওর রিডক্স পটেনশিয়াল হচ্ছে সবচেয়ে কম। ওর রিডক্স পটেনশিয়াল হচ্ছে ধরো মাইনাস সামথিং, ধরো -2 বা সামথিং, ঠিক আছে। আর সবচেয়ে লাস্টে যেটা, ওর রিডক্স পটেনশিয়াল হচ্ছে সবচেয়ে বেশি, লাইক +82, মানে +0.82। এটা ভোল্ট আর কি, এগুলো ভোল্ট, এগুলো ইলেকট্রিক মেজার। সবচেয়ে এই পাশে যেটা, ওর রিডক্স পটেনশিয়াল সবচেয়ে কম, এর রিডক্স পটেনশিয়াল সবচেয়ে বেশি, এবং এই রিডক্স পটেনশিয়ালটা হচ্ছে তোমার ক্রমাগত বাড়ছে, এদিক থেকে এদিকে বাড়ছে। -2 হচ্ছে সবচেয়ে কম, এর আস্তে আস্তে বাড়তে 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 একসময় 0 থেকে বাড়তে বাড়তে পজিটিভ হইতে হইতে আস্তে আস্তে এই পাশে গিয়েছে, এবং ম্যাক্সিমাম রিডক্স পটেনশিয়াল হচ্ছে 0.82। এখন রিডক্স পটেনশিয়ালের মানে কি? এর রিডক্স পটেনশিয়াল এর থেকে কম, এফএমএন এর থেকে, মানে সিওকিউ রিডক্স পটেনশিয়াল থেকে এফএমএন এর রিডক্স পটেনশিয়াল কম। এটার মানে হচ্ছে সিওকিউর ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি এফএমএন থেকে বেশি। আবার সাইটোক্রোম বি এর ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি সিওকিউ থেকে বেশি। সি1 এর ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি সাইটোক্রোম বি থেকে বেশি, সি এর সি1 থেকে বেশি, এখানে সবচেয়ে বেশি হচ্ছে A3 এর। এই সিরিয়ালে এরা সাজানো থাকার জন্য যে জিনিসটা এনশিওর করা যায় সেটা হচ্ছে যে ক্রমাগত এ যদি একটা ইলেকট্রন পায়, সে পেয়ে একে ছেড়ে দিবে, এ যদি ইলেকট্রন পায় সে একে ছেড়ে দিবে, সে যদি পায় সে একে ছেড়ে দিবে, সে যদি পায় সে একে ছেড়ে দিবে, সে যদি ইলেকট্রন পায় সে একে ছেড়ে দিবে। সিরিয়ালি ইলেকট্রনটা এভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় একটা চেইনের আকারে, একটা রেলওয়ের আকারে ট্রান্সপোর্ট হচ্ছে। আবার এই দুই যে একদম দুই কোণায় দুইটা যে কম্পোনেন্ট আমি আঁকলাম, এই দুই কোণার দুই পাশে আরো দুইটা করে কম্পোনেন্ট থাকে। দেখো, এই পাশে একটা কম্পোনেন্ট আছে, ওর নাম হচ্ছে এনএডি, আর একদম এই পাশে একটা কম্পোনেন্ট আছে, নাম হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের রিডক্স পটেনশিয়াল 0.82 থেকেও একটু বেশি, এনএডি রিডক্স পটেনশিয়াল -0.2 থেকে একটু কম, -0.3। ঠিক আছে, তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের বেসিক অর্গানাইজেশনটা তোমরা বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা, এখন ইলেকট্রন অ্যাফিনিটি ইজ ইকুয়াল টু হাইড্রোজেন অ্যাফিনিটি। এই জিনিসটা একটু মাথায় রাখো তোমরা। ইলেকট্রন অ্যাফিনিটি যা কথা, হাইড্রোজেন অ্যাফিনিটিও তা কথা। হাইড্রোজেন অ্যাফিনিটিও তা কথা। আচ্ছা, তার মানে কি, এফএমএন থেকে সিওকিউতে যে ইলেকট্রন যেই সিরিয়ালে, মানে যেই সিরিয়ালে ইলেকট্রন একজন থেকে আরেকজনে যায়, হাইড্রোজেনও ঠিক সেই সিরিয়ালে একজন থেকে আরেকজনে কনভার্ট বা ট্রান্সফার হইতে পারে। তাহলে এখন এই জিনিসগুলো মাথায় নিয়ে আমি তোমাদেরকে আবার জিজ্ঞেস করছি, এই যে আমি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের একটা ওরিয়েন্টেশন বললাম, এটা সিরিয়ালটা এখনই মুখস্থ করতে হবে না, বাট এরা কেন এই সিরিয়ালে সাজানো আছে, কেউ কি, মানে তোমরা কি ক্লিয়ার বুঝতে পারছো যে এই সিরিয়ালেই কেন তারা সাজানো আছে? তোমরা একটু আমাকে ক্লিয়ার করে বলো, কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আমি যে একটা অর্ডার বললাম যে সবচেয়ে এক পাশে এনএডি, এফএমএন, সিওকিউ, বি, সি1, সি, এ3, সবচেয়ে এই পাশে অক্সিজেন। কিভাবে সাজানো হয়েছে? সবচেয়ে এই পাশে রিডক্স পটেনশিয়াল সবচেয়ে কম, সবচেয়ে এই পাশে রিডক্স পটেনশিয়াল সবচেয়ে বেশি। রিডক্স পটেনশিয়াল যতই বাড়ছে, তাদের ইলেকট্রন অ্যাফিনিটিও তত বাড়ছে, হাইড্রোজেন অ্যাফিনিটিও তত বাড়ছে। এবং এমনভাবে সাজানোর কারণ হচ্ছে তারা যেন সিরিয়ালি একজন থেকে আরেকজনে এটা পাস করে দিতে পারে, একটা রিলের মতো। রিলে রেসে যেমন একজনকে ব্যাটন পাস করে দেয়, বা তোমরা যারা পিলো পাসিং খেলছো, পিলো পাসিংয়ে যেমন সিরিয়ালি একজন তার পরের জনকে পাস করে দেয়, ঠিক সেভাবে তারা ইলেকট্রনটা যেন পাস করে দিতে পারে, এজন্য এই অর্গানাইজেশনটা। কারো কি এই পর্যন্ত কোয়েশ্চেন আছে? না। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আমি এর পরেরটাতে যাচ্ছি, এরপরে আমি কি দেখাচ্ছি একটু দেখো তোমরা। তাহলে আমি আরেকবার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা সিরিয়াল ওয়াইজ ড্র করি। এখন হচ্ছে একটা কাজ করি,
তোমরা এটা ভার্টিক্যালিও আঁকতে পারো, হরাইজন্টাল আঁকতে পারো, সমস্যা না। আমি সুবিধার জন্য জাস্ট একটু ভার্টিক্যালি ড্র করি এখন। NAD, তারপরে হচ্ছে FMN। আচ্ছা, আমি NAD টা আসলে এটার সাথে না দিই, এটা একটু পরে দিই, কারণ NAD তো একটা কোএনজাইম। আমি আগে FMN, তারপরে কম্পোনেন্ট হচ্ছে COQ, তারপরে কম্পোনেন্ট হচ্ছে সাইটোক্রোম B, তারপর সাইটোক্রোম C1 না, তারপরে কম্পোনেন্টটা হচ্ছে তোমার সাইটোক্রোম C, তারপরে সাইটোক্রোম AA3। আর এখন এই ইলেকট্রন ট্রান্সপোর্টেশনের একটা উদ্দেশ্য আমি কি বললাম, এদের উদ্দেশ্য হচ্ছে এরা অক্সিডাইজড কোএনজাইম, মানে এরা রিডিউসড কোএনজাইমকে অক্সিডাইজড বানাবে। তার আগে আমি একটা জিনিস বলি, সাপোজ আমি যে কথাটা বলছিলাম, ধরো এটা একটা বায়োলজিক্যাল অক্সিডেশন শেষে হাইড্রোজেনটা লুজ হয়ে গেল, হাইড্রোজেনটা কে পিক আপ করলো, হাইড্রোজেনটা কে পিক আপ করলো? NAD থেকে কোএনজাইমটা ভাই। কোএনজাইমটা। সাপোজ আমি এদিকে NAD দেখাচ্ছি, NAD এটাকে পিক আপ করে কি হলো, NADH2 হলো, NADH2 হলো। আবার আমি ধরো আরেকটা বিক্রিয়া দিলাম, সাপোজ এখানে ধরো BH2 থেকে B হলো, এই হাইড্রোজেনটা সাপোজ FAD ক্যাপচার করলো, সাপোজ FAD ক্যাপচার করে হলো FADH2। আচ্ছা, একটা জিনিস তোমরা মনে রাখবা, সিরিয়ালটা একটু খেয়াল রাখো তোমরা। NAD থেকে NADH2, NADH2 থেকে FMN এর রিডক্স পটেনশিয়াল একটু বেশি, এজন্য NADH2 হাইড্রোজেনটা FMN কে দিয়ে সে নিজে আবার NAD হয়ে যায়, ঠিক আছে? তবে এত তাড়াতাড়ি হয় না, এখানে জাস্ট দেখানো হয়েছে আর কি। তাহলে NADH2 তো হাইড্রোজেনটা কাকে দেয়? FMN কে দেয়। এই হাইড্রোজেনটা FMN কাকে দেয়? এরপর কোএনজাইম Q কে দেয়, হাইড্রোজেনটা। কোএনজাইম Q তে যখন হাইড্রোজেনটা আসে, তখন এই হাইড্রোজেনটা স্প্লিট হয়ে যায়, দুই ভাগে ভাগ হয়ে যায়, 2H প্লাস আর হচ্ছে 2 ইলেকট্রন মাইনাস। এই যে এটাকে সোজা বাংলায় কি বলে? প্রোটন বলে না? এই প্রোটনটা তখন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের বাইরে বের হয়ে, আচ্ছা একটু তোমাদেরকে একটু বলি, মাইটোকন্ড্রিয়ার দুইটা লেয়ার, দুই লেয়ারের মাঝখানে হচ্ছে ম্যাট্রিক্স। তো তোমার এই যে হচ্ছে তোমার ইনার লেয়ার আর এই হচ্ছে আউটার লেয়ার, এটার মাঝে হচ্ছে তোমার একটা ইন্টার মেমব্রেনাস লেয়ার। প্রোটনটা হচ্ছে কি এই দুই লেয়ারের মধ্যে মানে ভাসমান থাকে, আর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কিন্তু এই জায়গায়। তাহলে সোজা কথা, কোএনজাইম কিউতে যখন হাইড্রোজেন আসে, তখন হাইড্রোজেনটা স্প্লিট হয়ে প্রোটনটাকে পাঠায় দেয় এর বাইরে, এই জায়গায় সে তখন ভাসতে থাকে, আর ইলেকট্রনটা মাঝখানে থাকে। ইলেকট্রনকে কে গ্রহণ করে? ইলেকট্রনটা গ্রহণ করে হচ্ছে সাইটোক্রোম বি। সাইটোক্রোম বিটা তারপর ইলেকট্রনটাকে পাঠায় দেয় সাইটোক্রোম C1 এর কাছে, সাইটোক্রোম C1টা তারপর ইলেকট্রন পাঠায় দেয় সাইটোক্রোম C এর কাছে, সাইটোক্রোম C ইলেকট্রনটা পাঠায় দেয় সাইটোক্রোম AA3 এর কাছে। সাইটোক্রোম AA3 এর এই পাশে ওয়েট করতে থাকে অক্সিজেন কি করে? অক্সিজেন এই ইলেকট্রনটাকে অক্সিজেন নিয়ে নেয়, প্লাস ঠিক এই স্টেজে হাইড্রোজেনটা আবার বাইরে থেকে এসে আবার ভিতরে ঢুকে যায়। তারপর আলটিমেটলি এগুলো সবগুলা মিলে তৈরি হয় H2O। এবং এই যে বারবার হচ্ছে একজন, মানে দেখো মানে তারা ক্রমাগত হাইড্রোজেন গ্রহণ করে রিডিউসড হচ্ছে, আবার হাইড্রোজেনটা ত্যাগ করে দিয়ে পরের জনের কাছে অক্সিডাইজড হচ্ছে। এখানেও সেম, তারা ইলেকট্রনটা গ্রহণ করে রিডিউসড হচ্ছে, আবার ইলেকট্রনটা ত্যাগ করে দিয়ে অক্সিডাইজড হচ্ছে। তাহলে প্রত্যেকটা কিন্তু একটা চেইন রিঅ্যাকশনের মতো, এবং এই প্রত্যেকটা চেইন রিঅ্যাকশনেই কিছু এনার্জি বা এটিপি উন্মুক্ত হচ্ছে। কোন কোন জায়গায় এনার্জি বা এটিপি উন্মুক্ত হচ্ছে এটা আমি এখন দেখাচ্ছি। এই যে কোএনজাইম, এই যে এফএমএন থেকে কোএনজাইম কিউতে আসার পথেই একটা এটিপি তৈরি হয়ে যায়। একটা এটিপি এখানে কিভাবে হয়? এটা
এখানে তো এডিপি আর পিআই ওয়েট করতে থাকে, এখানে এত এনার্জি তৈরি হয় এই জায়গাটাতে, তারা সেই এনার্জিটা ইউজ করে একটা এটিপি হয়ে বের হয়ে যায়। তারপরে সাইটোক্রোম বি থেকে সি1 এর মাঝে আরেকটা এটিপি তৈরি হয়, আর সাইটোক্রোম সি থেকে AA3 এর মধ্যে আরেকটা এটিপি তৈরি হয়। আচ্ছা আচ্ছা, আমি শুধু এনএডিটা দেখেছি, এনএডি কাকে হাইড্রোজেন দেয়, আমি এফএডিটা দেখাইনি। এফএডি কাকে হাইড্রোজেন দেয় দেখো, এখন দেখো এফএডি হাইড্রোজেন দেয় হচ্ছে কোএনজাইম কিউকে। এফএডি হাইড্রোজেনটা দেয় কোএনজাইম কিউকে, দিয়ে সে আবার এফএডি হয়ে যায়। তাহলে সোজা কথা, এফএডি কোএনজাইম কিউকে হাইড্রোজেনটা দিয়ে সে নিজে এফএডি হয়ে যায়। তারপরে এটা এভাবে চলতে থাকে। আর এফএমএন আর এনএডি কি করে, মানে এনএডিএস2 কি করে, সে এফএমএন কে হাইড্রোজেন দিয়ে নিজে সে এনএডি হয়ে যায়। তাহলে দেখো এনএডি যখন ঢুকলো তারপর থেকে কয়টা এটিপি তৈরি হলো, 1 2 3। কিন্তু এফএডি যেই পয়েন্টে ঢুকলো এই পয়েন্টের পর থেকে কিন্তু এটিপি উৎপন্ন হলো 2টা, 1 2। তাহলে এই হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। আচ্ছা, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা আমি আরেকবার বলছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, মনে হয় একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেছে। আরেকবার শোনো, দেখো এফএমএন সিওকিউ, সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি1, সাইটোক্রোম সি, সাইটোক্রোম AA3 এরা সবাই হচ্ছে কম্পোনেন্ট অফ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এবং এফএমএন এর হচ্ছে সবচেয়ে কম রিডক্স পটেনশিয়াল, সাইটোক্রোম AA3 এর রিডক্স পটেনশিয়াল সবচেয়ে বেশি। আবার এফএমএন থেকে কম রিডক্স পটেনশিয়াল নিয়ে আছে এনএডি, আবার সাইটোক্রোম AA3 থেকে বেশি রিডক্স পটেনশিয়াল নিয়ে আছে হাফ O2। এটা এভাবে সাজানোর কারণ হচ্ছে সিরিয়ালি যেন একজন আরেকজনকে হাইড্রোজেন অথবা ইলেকট্রন সিরিয়ালি দিয়ে দিতে পারে। যে কোনো একটা বায়োলজিক্যাল অক্সিডেশন শেষে এনএডি রিডিউসড হয়ে NADH2 হয়ে যায়। NADH2 এই হাইড্রোজেনটা ছেড়ে দেয় এফএমএন কে, এফএমএন থেকে সিরিয়ালি হাইড্রোজেনটা সিওকিউর কাছে যায়, সিওকিউ থেকে হাইড্রোজেনটা বের হয়ে স্প্লিট হয়ে যায় প্রোটনে এবং ইলেকট্রনে। ইলেকট্রনটা সিওকিউ দিয়ে দেয় সাইটোক্রোম বি কে, সাইটোক্রোম বি ইলেকট্রনটা দিয়ে দেয় সাইটোক্রোম সি1 কে, সাইটোক্রোম সি1 ইলেকট্রনটা দিয়ে দেয় সাইটোক্রোম সি কে, সাইটোক্রোম সি ইলেকট্রনটা দিয়ে দেয় সাইটোক্রোম AA3 কে। এতক্ষণ ধরে যে প্রোটন বাইরে ভাসতেছিল সে আবার এখন একসাথে ফিরে আসে এবং অক্সিজেনের সাথে অক্সিজেন, হাইড্রোজেন, ইলেকট্রন সবাই মিলে H2 তৈরি করে, এবং এই H2টা একটা বাই প্রোডাক্ট অফ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন হিসেবে বের হয়ে যায়। এবং আরও কি কি বাই প্রোডাক্ট আমরা পাই, আমরা NAD পাইলাম অক্সিডাইজড, FED পাইলাম আমরা অক্সিডাইজড, এবং একটা NAD থেকে আমরা 3টা ATP পাইলাম, আর একটা FED থেকে আমরা 2টা ATP পাইলাম। তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা কি কেউ সবাই বুঝতে পারছো? আমাকে কেউ একজন একটু ব্যাখ্যা করো তো, একটু ব্যাখ্যা করলে আমি বুঝতে পারবো, যে আমি স্যাটিসফাইড হব যে তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারছো। কেউ একজন একটু আমার সাথে ভলান্টিয়ার করো। হ্যাঁ তাহমিদ বলো। ভাই ডায়াগ্রামটা দেখে দেখে বলি তাহলে। হ্যাঁ হ্যাঁ বলো বলো, শিওর। মানে বিষয়টা হচ্ছে এনএডি দিয়ে শুরু করি। যে কোন একটা সাবস্ট্রেট যখন ডিহাইড্রোজেনেশন হয়ে যায়, হাইড্রোজেনটা রিলিজ হয়, সেটাকে পিক আপ করে হচ্ছে অ্যাক্টিভ কোএনজাইম এনএডি, সেটাকে পিক আপ করে হয় NADH2। দেন এটা যখন ইটিসির কাছে আসে, NADH2টা তখন আবার হাইড্রোজেনটাকে ছেড়ে দেয়, কট হয়ে যায়, আবার অ্যাক্টিভ এনএডি তে কনভার্ট হয়ে যায়। দেন সেটা এই হাইড্রোজেনটা পিক আপ হচ্ছে ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড পিক আপ করে, দেন সেখানে ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড হাইড্রোজেনটাকে পিক আপ করে পাস করে দেয় হচ্ছে কোএনজাইম কিউকে। ওই টাইমেই একটা মানে এডিপি এর ইনঅ্যাক্টিভ ফসফেট আগে ওখানেই থাকে, ইনঅর্গানিক ফসফেট, তখন একটা এটিপি প্রডিউস হয়ে যায়। দেন কোকিউ থেকে সাইটোক্রোম বিতে আসার সময়, কোকিউ থেকে সাইটোক্রোম বিতে আসার সময় যে হাইড্রোজেন যে ইয়াটা, সেটা ভাগ হয়ে 2টা প্রোটন আর 2টা ইলেকট্রনে কনভার্ট হয়ে যায়। তখন প্রোটনটা তখন মাইটোকন্ড্রিয়া থেকে বের হয়ে সাইটোপ্লাজমে চলে আসে। আচ্ছা আর আচ্ছা, শুনো তারপরে শুনো, হচ্ছে এই মাইটোকন্ড্রিয়া থেকে বের হয় না সাইটোক্রোম ভাইয়া। সি1 থেকে সাইটোক্রোম সিতে তখন আবার তাহমিদ ইলেকট্রন। তাহমিদ একটু ইন্টারাপ্ট করি, মাইটোকন্ড্রিয়া থেকে বের হয় না, মাইটোকন্ড্রিয়ার ইনার ম্যাট্রিক্স থেকে বের হয়ে যায়। দুইটা আচ্ছা মেমব্রেনের মাঝে যে ইন্টার মেমব্রেনাস স্পেস ওখানে ভাসতে থাকে, আচ্ছা মাইটোকন্ড্রিয়ার আচ্ছা, মধ্যেই থাকে বাট ম্যাট্রিক্স থেকে বের হয়ে আসে, ঠিক আছে? হ্যাঁ তারপর ঠিক বলো। আছে।
দেন হ্যাঁ, ইলেকট্রনটা তখন আবার এই চেইনেই পাস হতে থাকে, সাইটোক্রোম C1 থেকে চলে যায় সাইটোক্রোম সাইটোক্রোম বি থেকে সাইটোক্রোম C1 এ চলে যাওয়ার যখন ইলেকট্রনটা আসে তখন আরেকটা এটিপি প্রডিউস হয়। আবার সাইটোক্রোম সি থেকে দেন সাইটোক্রোম C1 থেকে সাইটোক্রোম সি তে আসে, সাইটোক্রোম সি থেকে সাইটোক্রোম A3 তে আসে। তো এই টাইমে আবার 3 নম্বর এটিপিটা প্রডিউস হয়। সাইটোক্রোম A3 তে আসার পরে তখন ইলেকট্রন, দুইটা ইলেকট্রন আর সাইটোক্রোম A3 এর পরে ওয়েট করতে থাকে হচ্ছে হাফ মোল অক্সিজেন। আর হচ্ছে তখন আবার ইন্টারমেমব্রেনাস স্পেস থেকে প্রোটনটা প্রোটনও চলে আসছে, দেন আলটিমেটলি ওয়াটারটা প্রডিউস হয় আর এদিকে 3 এটিপি প্রডিউস হয়ে গেল। বেসিক্যালি এটাই। আর ফ্ল্যাভিন মানে এফএডির ক্ষেত্রে যেটা হয়, এফএডি হাইড্রোজেনটাকে ডোনেট করে হচ্ছে কোকিউ এর কাছে। সো আলটিমেটলি আমরা প্রথম এটিপির প্রোডাকশনটা দেখছিলাম সেটা এখানে হয় না, কারণ এখানে স্টেপটা শুরুই হচ্ছে কোকিউ থেকে। তো আলটিমেটলি প্রসিডিউর সেই সেমই, বাট এটিপি প্রডিউস হয় দুইটা। দ্যাটস ইট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, রশনি আপু তুমি মনে হয় আনমিউট করেছিলে। ঠিক আছে ভাইয়া। দাঁড়াও, আমারটা মিউট হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ তাহমি, ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা শোনো, রশনি আপু তুমি মনে হয় আনমিউট করেছিলে, তুমিও মনে হয় বলতে চেয়েছিলে। আচ্ছা তুমি আমাকে একটু বলো, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন শেষে আমি কি কি পাইলাম, মানে আমি কি কি নতুন জিনিস পেলাম, মানে হোয়াট আর দ্য পারপাস অফ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, আমি কি কি জিনিস পেলাম, আমাকে তুমি সেটা বলো একটু কষ্ট করে। ভাই, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের প্রথমত যে মূলত যদি বলতে চাই তাহলে দুইটা পারপাস আছে। প্রথম পারপাস হচ্ছে আমার এখানে মানে যে রিডিউসড কোএনজাইম ছিল সেটাকে আমি আবার অক্সিডাইজড ফর্মে নিয়ে যেতে চাচ্ছি। মানে রিডিউসড কোএনজাইম থেকে আমি আবার অক্সিডাইজড করে কোএনজাইমটা পাবো, এটা একটা পারপাস। আরেকটা পারপাস হচ্ছে এখানে আমি এটিপি প্রডিউস হচ্ছে, আরেকটা হচ্ছে এখানে তো ওয়াটার উপরে প্রডিউস হচ্ছে। তো ভাই আমি কি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটাকে আমি একবার রিক্যাপিচুলেট করবো? হ্যাঁ তুমি চাইলে বলো, সমস্যা নেই, হ্যাঁ ঠিক আচ্ছা আছে। ভাইয়া, আমি বলার চেষ্টা করি, যদি আমার কোথাও ভুল হয় আপনি একটু হ্যাঁ হ্যাঁ, মানে ওকে হেল্প ওকে, করেন। সমস্যা নেই। আচ্ছা, তাহলে প্রথমে ভাই যদি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা বলতে চাই, তাহলে কম্পোনেন্ট গুলো যদি আমরা দেখি, যেমন এফএমএন, কোএনজাইম কিউ, সাইটোক্রোম বি, তারপর সাইটোক্রোম C1, সাইটোক্রোম সি আর AA3। তো এগুলো কিভাবে সাজানো হয়েছে? এগুলো সাজানো হয়েছে এদের রিডক্স পটেনশিয়ালের উপর ভিত্তি করে। তো রিডক্স পটেনশিয়ালের উপর ভিত্তি করে বাম দিকে যাদের রিডক্স পটেনশিয়ালটা হচ্ছে সবচেয়ে কম, আর ডান দিকে যত যেতে থাকো তত দেখা যায় রিডক্স পটেনশিয়ালটা সবচেয়ে বেশি বাড়তে থাকে। এরকমটা হওয়ার কারণটা কি? এরকমটা হওয়ার আমাদের পারপাসটা হচ্ছে যেন ইলেকট্রন আর আর হচ্ছে হাইড্রোজেন যেন আমরা সহজে পাস করে দেওয়া যায়, মানে বাম থেকে ডানে এরকম করে পাস হবে। তো এখন আমাদের বডিতে যেসব বায়োলজিক্যাল অক্সিডেশন হচ্ছে, যেমন যে কোনো একটা সাবস্টেন্সে আমাদের অক্সিডেশন হলো, তো সেই সাবস্টেন্সের থেকে হাইড্রোজেনটা রিমুভ হয়ে যাবে। তো হাইড্রোজেনটাকে কে পিক আপ করবে? হাইড্রোজেনটাকে পিক আপ করবে একটা অক্সিডাইজড কোএনজাইম, ফর এক্সাম্পল NAD অথবা FAD হতে পারে। তো NAD যদি এটাকে পিক আপ করে তখন NADটা হয়ে যাবে রিডিউসড কোএনজাইম NADH2। এরপর এখানে NADH2 থেকে দেখা যায় FMN এর রিডক্স পটেনশিয়াল কিছুটা হলেও বেশি। তো NADH2 কি করবে? NADH2 দেখা যাবে হাইড্রোজেনটা FMN কে মানে দিয়ে দিবে, আর সে আবার কনভার্ট হয়ে যাবে NAD তে। তো এই FMN এ যখন হাইড্রোজেনটা আসবে তখন দেখা যাবে FMN থেকে এটা চলে যাবে কোএনজাইম কিউ তে। কোএনজাইম কিউ তে হাইড্রোজেনটা স্প্লিট হবে, স্প্লিট হয়ে হাইড্রোজেনটা দেখা যাবে প্রোটনে পরিণত হবে আর ইলেকট্রনে পরিণত হবে। এই প্রোটনটা কি হবে? এই প্রোটনটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে আমাদের ট্রান্সপোর্ট চেনের মানে ঘটনাটা হচ্ছিল। তো সেই ইনার মেমব্রেন থেকে দেখা যাবে ম্যাট্রিক্সে চলে আসবে, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে চলে আসলো প্রোটন, আর ইলেকট্রনটা দেখা যাবে কোএনজাইম কিউ থেকে সাইটোক্রোম বি তে চলে আসলো, যেহেতু সাইটোক্রোম বি এর রিডক্স পটেনশিয়াল কোএনজাইম কিউ থেকে বেশি। সাইটোক্রোম বি থেকে এটা সাইটোক্রোম C1 এ আসলো, সাইটোক্রোম C1 থেকে সাইটোক্রোম সি, তারপর সাইটোক্রোম AA3। আলটিমেটলি দেখা যাবে সাইটোক্রোম AA3 পর দেখা যায় হাফ অক্সিজেন থাকে, যার রিডক্স পটেনশিয়াল সাইটোক্রোম AA3 থেকেও বেশি। তো অক্সিজেনটা এই ইলেকট্রনটাকে পিক আপ করবে, আর সেই মুহূর্তে দেখা যাবে যে ম্যাট্রিক্সের মধ্যে যে হাইড্রোজেনটা চলে গিয়েছিল, মানে প্রোটনটা যেটা ছিল, তো প্রোটনটা হাফ অক্সিজেন প্লাস প্রোটন প্লাস ইলেকট্রন উৎপন্ন হবে ওয়াটার, 1 মলিকুল অফ ওয়াটার। আর এক্ষেত্রে কি হবে, যে আমি তো NAD এর কথাটা বললাম, আর যদি FAD হতো তাহলে কি হতো, যেমন FADH2 থেকে আবার FAD হলো, আবার আলটিমেটলি যে হাইড্রোজেনটা সেটা কোএনজাইম কিউ তে আসতো। তো কোএনজাইম কিউ থেকে আবার একইভাবে রিপিটেডলি একই ঘটনা হতো। এখন এখানে যদি ভাই মানে ATP প্রোডাকশনটা দেখি, তো ATP প্রোডাকশনটা দেখলে দেখা যাবে যে যখন FMN থেকে কোএনজাইম কিউ হচ্ছিল তখন NAD এর ক্ষেত্রে একটা ATP উৎপন্ন হবে, সাইটোক্রোম বি থেকে যখন সাইটোক্রোম C1 এ কনভার্ট হচ্ছে তখন আরেকটা ATP উৎপন্ন হবে, আর সাইটোক্রোম সি থেকে যখন সাইটোক্রোম সি থেকে মেবি সাইটোক্রোম A তে যখন হচ্ছে তখন আরেকটা ATP উৎপন্ন হবে। তো আমি যদি NAD এর ক্ষেত্রে বলতে চাই, তাহলে দেখা যাবে ATP টোটাল আমি পাচ্ছি 3টা। কিন্তু যদি আমি FAD এর ক্ষেত্রে বিবেচনা করি, তো FAD ও এন্টার করছে মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে কোএনজাইম কিউ থেকে। তো সে তো FMN থেকে কোএনজাইম কিউ তে একটা ধাপ তো মিসিং হচ্ছে। তো FAD এর ক্ষেত্রে আমি টোটাল ATP প্রোডাকশন হবে হচ্ছে 2টা। তো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন দ্যাটস অল, যে আমি ATP ও পাবো প্লাস আমি রিডিউসড কোএনজাইম থেকে অক্সিডাইজড কম্বো পাবো।
প্লাস ওয়াটারও প্রোডিউস হচ্ছে। আচ্ছা আচ্ছা আপু, অনেক ধন্যবাদ, তুমি অনেক সুন্দর করে বলছো। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। কারো কোনো প্রশ্ন আছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন নিয়ে? রশনি আপু, তোমাকে অনেক ধন্যবাদ, অনেক সুন্দর করে বলছো। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন আছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন নিয়ে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন একটু বলি তোমাদেরকে। জিজ্ঞেস করতে পারে স্যাররা, আমরা যে অক্সিজেন মানে নেই, অক্সিজেনটা কোথায় লাগে? এই যে আমরা যে এত কষ্ট করে অক্সিজেন ইনহেল করি, তোমরা যে রেসপিরেটরি ফিজিওলজি যে পড়ছো, ভেন্টিলেশন, অক্সিজেনটা এই স্টেপটাতে লাগে। অক্সিজেনটা যদি এখানে না থাকে তাহলে সমস্যাটা কি হবে? এই ইলেকট্রনটা সাইটোক্রোম কাউকে দিতে পারবে না, সে অকুপাইড হয়ে থাকবে। সে অকুপাইড হয়ে থাকলে সাইটোক্রোম সিও অকুপাইড হয়ে থাকবে, আলটিমেটলি সব আটকায় যাবে। সোজা কথা, NADH2 হাইড্রোজেনটা FMN কে দিতে পারবে না। আবার বায়োলজিক্যাল অক্সিডেশনের জন্য তখন আর NAD পাওয়া যাবে না। সোজা কথা, আমাদের বডিতে তখন কোনো মেটাবলিজমই হবে না, আমাদের শরীরে এটিপির অভাব হবে, আমরা মারা যাব। এখন আরেকটা জিনিস একটু বলি, এই যে লাস্টে যে এনজাইমটা, লাস্টে যে মানে বিক্রিয়াটা হচ্ছে এখানে, এই লাস্ট স্টেপে যে এনজাইমটা কাজ করে এটার নাম হচ্ছে সাইটোক্রোম পারঅক্সিডেজ। সাইটোক্রোম পারঅক্সিডেজ, এটা খুব ভালো করে মনে রাখবা, সাইটোক্রোম পারঅক্সিডেজ। অর্থাৎ সাইটোক্রোম AA3 থেকে যখন হাফ O2 তে আসতেছে, ইলেকট্রন প্রোটন সবাই মিলে পানি যখন তৈরি হচ্ছে, এই বিক্রিয়াটা ক্যাটালাইজ করে সাইটোক্রোম পারঅক্সিডেজ। এটা হচ্ছে আমাদের বডির জন্য একটা মোস্ট ক্রুশিয়াল এনজাইম, এবং এই সাইটোক্রোম পারঅক্সিডেজ এনজাইমটাকে ইনহিবিট করে একটা পয়জন। এই পয়জনের নাম হচ্ছে সায়ানাইড পয়জন। এজন্য সায়ানাইড পয়জনের মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে ইট ইনহিবিট সাইটোক্রোম পারঅক্সিডেজ। এছাড়া আরো কিছু ড্রাগ আছে, কিছু পয়জন আছে, এগুলো তোমরা তোমাদের ABC বইয়ে দেখবা। ওদেরকে এক কথায় বলা হয় ইনহিবিটর অফ রেসপিরেটরি চেইন। ইনহিবিটর অফ, আচ্ছা, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের আরেক নাম হচ্ছে রেসপিরেটরি চেইন। ঠিক আছে, তোমাদের বায়োকেমিস্ট্রি রিটেনে এটা খুবই আসে, ড্র অ্যান্ড লেবেল আর রেসপিরেটরি চেইন। এটা তখন তোমরা বই দেখে, বইয়ে যেভাবে আছে অথবা আমি যেভাবে বললাম এই ডায়াগ্রাম অনুসারে আঁকতে পারো, কোনো সমস্যা নেই। অনেক রকম ড্রাগ আছে, বারবিচুরেট, ডাইমারক্যাপটল, আমি এগুলো এখন বলছি না, এগুলো একটু মুখস্থের জিনিস। সায়ানাইড হচ্ছে একটা পয়জন যেটা হচ্ছে সাইটোক্রোম পারঅক্সিডেজকে ইনহিবিট করার মাধ্যমে পুরো প্রক্রিয়াটাকে সে স্টপ করে দেয়। আচ্ছা, আরেকটা জিনিস এখানে তো কি হলো, এখানে একটা জিনিস হলো যে এডিপি থেকে এডিপি প্লাস পিআই মিলে এটিপি তৈরি হলো। আমাদের বডিতে যখনই এডিপি থেকে এটিপি তৈরি হবে সেটাকে আমরা বলি ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন, আচ্ছা, ফসফোরাইলেশন দুই রকম। একটা হচ্ছে আমরা দেখলাম যে এই যে এখানে তৈরি হচ্ছে, তাই না? এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে কিছু এটিপি তৈরি হচ্ছে, তিনটা হলো NADPH থেকে, প্রতিটা FAD থেকে তৈরি হলো দুইটা। এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে যে এটিপি তৈরি হচ্ছে এডিপি থেকে, সেখানে কার ইম্পর্টেন্সটা জরুরি? অক্সিজেনের ইম্পর্টেন্সটা জরুরি। এজন্য ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে যেটা তৈরি হয় এটাকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এছাড়া তোমরা যখন ইন্টারে গ্লাইকোলাইসিস পড়ছিলা, তোমাদের কি মনে আছে যে একটা জিনিস দেখছিল তোমরা, গ্লাইকোলাইসিসের প্রথমে দুইটা এটিপি খরচ হয়ে যায় কিন্তু পরে কিন্তু আবার এটিপি তৈরি হয়। আবার এরকম আরো অনেক বিক্রিয়া আছে, লাইক ধরো আমি তোমাদেরকে যদি একটু বলি, গ্লুকোজ 6 ফসফেট থেকে যদি গ্লুকোজ তৈরি হয়। আচ্ছা, আমরা গ্লাইকোলাইসিসে কি জানি? গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হয়, তাই না? এই ফসফেটটা কোত্থেকে আসে? এটিপি থেকে এডিপিতে আসে, মানে এটিপি থেকে আসে আর কি। আবার তোমরা আরেকটা প্রসেসের নাম শুনেছো, গ্লুকোনিওজেনেসিস। এই গ্লুকোনিওজেনেসিসে কিন্তু উল্টাটা হয়, গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ তৈরি হয়, তখন এই ফসফেটটা এডিপি গ্রহণ করে এটিপি তৈরি হয়ে যায়। তাহলে দেখছো এখানেও কিন্তু এটিপি তৈরি হলো। এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের বাইরেও কিছু কিছু এটিপি তৈরি হয়, এদেরকে এক কথায় বলা হয় সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। তাহলে এটা তোমরা বই থেকে দেখি না, আমি বেশি কিছু বলছি না। এটিপি নতুন করে তৈরি হয় মানে হচ্ছে ফসফোরাইলেশন। এটা দুই রকম। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে যেটা হয় সেটাকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন, আর আর কোনো মেটাবলিক প্রসেসের বাই প্রোডাক্ট হিসেবে, বিক্রিয়ার বাই প্রোডাক্ট হিসেবে যেটা তৈরি হয় ওটাকে বলা হয় সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন।
তো আমি আপাতত এর মধ্য দিয়ে এই অ্যাটেম্পটা মনে হয় শেষ হয়ে গেছে, আর কিছু নাই। এখন আমি তোমাদের কার্বোহাইড্রেট মেটাবলিজম শুরু করব। আজকে চেষ্টা করবো যে গ্লাইকোলাইসিসটা শেষ করতে আর কি, এটা বড় তো অনেক। এখন বলো, এই যে চ্যাপ্টারটা গেল, শেষ করলাম আমি এই আইটেমটা, এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে শুরু করতেছি, কার্বোহাইড্রেট মেটাবলিজমটা শুরু করতেছি। আচ্ছা, তোমাদের বইয়ে অনেক রকম কথাই আছে, লাইক, আচ্ছা আমি আগে বইটা এক নজর তোমাদেরকে, মানে বইয়ের ফার্স্টটুকু একটু তোমাদেরকে রান থ্রু করে নিয়ে যাই, যে কোন জিনিসটা তোমাদের লাগবে বা কি লাগবে না লাগবে, একটু রান থ্রু করে নিয়ে যাই। আচ্ছা, আচ্ছা, ইম্পর্টেন্ট ডায়েটারি কার্বোহাইড্রেট, এটা তো তোমরা জানোই আমাদের খাওয়ায় কি কার্বোহাইড্রেট আছে, এটা একটা, মানে এটা ধরে আর কি ভাই ভাই, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ধরে বায়োকেম ভাই, আজকে সকালে কি খেয়ে আসছো, তখন বলতে হয় আর কি তুমি কোনটা কোনটা খাইছো। যদি বলো যে দুধ খেয়ে আসছি, তখন অবশ্যই ল্যাকটোজ বলতে হবে। যদি বলো যে শরবত খেয়ে আসছি, সুক্রোজ বলতে হয়। যদি বলো যে ভাত খেয়ে আসছি, তখন হচ্ছে রাইস। আর সেলুলোজটা আসলে এটা খুব একটা, আমরা তো আর ঘাস খাই না, এটা না বললেও চলবে। স্টার্চ, ল্যাকটোজ, সুক্রোজ, তিনটাই আর কি মেইনলি। আচ্ছা, তারপর হচ্ছে কি কি অ্যানাবলিক প্রসিডিউর এবং কি কি ক্যাটাবলিক প্রসিডিউর আছে কার্বোহাইড্রেট মেটাবলিজমে, এটা একটু শুরুতে জাস্ট বলে নিতে চাই, কারণ আমরা এগুলাই টাচ করবো আর কি আমাদের কার্বোহাইড্রেট মেটাবলিজমে। অ্যানাবলিক মানে হচ্ছে তোমার কোনো কিছু তৈরি করা, বানানো। আর ক্যাটাবলিক মানে হচ্ছে কিছু ভাঙা। ক্যাটাবলিকটার সাথে তোমরা সবাই পরিচিত, যেমন গ্লাইকোলাইসিস। এটা কি, গ্লুকোজ থেকে আমরা কি তৈরি করি? গ্লাইকোলাইসিসে গ্লুকোজ থেকে আমরা হচ্ছে পাইরুভিক অ্যাসিড তৈরি করি, তাই না? গ্লাইকোজেনোলাইসিস, নাম শুনলে কি মনে হয়? গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ বানানো। এইচএমপি শান্ট, হেক্সোস মনোফসফেট শান্ট, এটা তোমরা কখনোই আগে পড়ো নাই, এটা আমি এখন ব্যাখ্যা করছি না, পরে বলবো। এছাড়া আরো কিছু আছে, এই যে অক্সিডেশন অফ পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ে, তোমার এই যে পাইরুভিক অ্যাসিডটা কিন্তু এরপর অ্যাসিটাইল কোয়ে তৈরি করে। আবার টিসিএ সাইকেল, এই অ্যাসিটাইল কোয়েটা তারপর টিসিএ সাইকেলে ঢুকে ঢুকে কিন্তু সে হচ্ছে অনেক কিছু উৎপন্ন করে, অনেকগুলা NADH2 উৎপন্ন করে, FADH2 উৎপন্ন করে। এই হচ্ছে ক্যাটাবলিক প্যাথওয়েগুলো। আর অ্যানাবলিক প্যাথওয়েগুলো কি কি? উল্টাটা চিন্তা করো, গ্লাইকোজেনেসিস, জেনেসিস মানে তৈরি করা। তুমি অনেকগুলা গ্লুকোজ জোড়া দিয়ে তুমি গ্লাইকোজেন তৈরি করবা, গ্লাইকোজেন তৈরি করবা। গ্লুকোনিওজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস কি দেখো, নন কার্বোহাইড্রেট সাবস্টেন্স, যেমন কি প্রোটিন, ফ্যাট, এসব থেকে তুমি আবার গ্লুকোজ তৈরি করবা। এটা হচ্ছে গ্লুকোনিও, নিও মানে হচ্ছে নতুন, নতুন করে গ্লুকোজ তৈরি করা। আর আছে লাইপোজেনেসিস। আচ্ছা, এটা এখানে দেওয়ার একটা কারণ আছে কার্বোহাইড্রেট মেটাবলিজমে। আমরা যে গ্লুকোজটা খাই, এই গ্লুকোজটা যে অ্যাসিটাইল কোয়ে হয় আলটিমেটলি গ্লাইকোলাইসিসের পর, এই অ্যাসিটাইল কোয়ে থেকে কিন্তু ফ্যাটি অ্যাসিড তৈরি হতে পারে, এবং ফ্যাটি অ্যাসিডের সাথে গ্লিসারল মিলে কিন্তু খুব সহজেই ফ্যাট তৈরি হয়ে যেতে পারে। সো এটাও কিন্তু একটা অ্যানাবলিকের মধ্যে পড়ে, যদিও লাইপোজেনেসিস এটা কোনো কার্বোহাইড্রেট না। তাহলে তোমাদের এই প্রসিডিউরগুলো একটা একটা করে জানতে হবে আস্তে আস্তে। তারপর হচ্ছে গ্লুকোজ পুল, এটা আমি কিছু বলছি না, এটা মোটামুটি মুখস্থের মতো জিনিস। এখন একটু শোনো, গ্লুকোজ হোমিওস্ট্যাসিস, এই জিনিসটা একটু লাগবে আমাদের। গ্লুকোজ হোমিওস্ট্যাসিস জিনিসটা হচ্ছে কি, ধরো সাপোজ আমাদের বডিতে গ্লুকোজটা আমরা যে মেজার করি, আমরা যে যাদের ফ্যামিলিতে ডায়াবেটিস আছে, তারা গ্লুকোজটা আমরা কোথায় মেজার করি? ব্লাড প্রিক করে মেজার করি না? সো ব্লাড কিসের অংশ? ব্লাড ইজ এ পার্ট অফ এক্সট্রাসেলুলার ফ্লুইড। এখন একটা জিনিস তোমাদেরকে আমি বলি, আমরা যখন ডায়েটারি গ্লুকোজ খাই, এই গ্লুকোজটা তোমরা অ্যাবজর্পশন পড়েছো তো, সেখান থেকে মনে করতে পারবা, এটা কিন্তু আলটিমেটলি লিভারে যে স্টোরড হয়, এই লিভারই এরপর এটাকে প্রয়োজন অনুসারে ব্লাডে পাঠায়। এছাড়া ব্লাড থেকে প্রয়োজন অনুসারে সেলেও কিন্তু গ্লুকোজ ঢুকতে পারে। ধরো তুমি এক্সারসাইজ করছো, অনেক জোরে জোরে দৌড়াচ্ছ, তখন তোমার মাসেলের কি দ্রুত এটিপি দরকার হবে না? তখন মাসেলের যে সেল, সেই সেল কিন্তু ইসিএফ থেকে গ্লুকোজ আপটেক করবে। তাহলে দেখো, আমাদের লিভার স্টোর থাকে কোথায়?
সরি আমাদের গ্লুকোজ স্টোর থাকে লিভারে, এবং সেলুলার ওয়ার্কের জন্য গ্লুকোজ দরকার হয়। এই দুইয়ের মাঝে হচ্ছে ইসিএফ। লিভার সেলের প্রয়োজন অনুযায়ী গ্লুকোজ ছেড়ে দেয় ইসিএফ এ, ইসিএফ থেকে সেল তার প্রয়োজন অনুযায়ী গ্লুকোজ ছেড়ে দেয়। মানে জিনিসটা একটা এরকম, দেখো লিভার হচ্ছে একটা ব্যাংক, আইসিএফ হচ্ছে মানুষ। আচ্ছা দাঁড়াও একটু অন্যভাবে বলি, লাইক এটা হচ্ছে তোমার বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, আর এটা হচ্ছে অন্যান্য যে কমার্শিয়াল ব্যাংক আছে তারা। বাংলাদেশ ব্যাংক সমস্ত টাকা জমায় রাখে এবং প্রয়োজন অনুসারে কমার্শিয়াল ব্যাংকে টাকা দেয়। মানুষ তার প্রয়োজন অনুসারে টাকাটা কমার্শিয়াল ব্যাংকে মানে কমার্শিয়াল ব্যাংক থেকে নিয়ে আসে। সো মানুষ এক্সপেক্ট করবে কি কমার্শিয়াল ব্যাংকে টাকা সবসময় ঠিকঠাক থাকবে, তা আমাদের বডিও এক্সপেক্ট করবে কি ইসিএফটাতে যেন সবসময় গ্লুকোজ ঠিক মতো থাকে। কোনো কারণে যদি ইসিএফ এ গ্লুকোজ অনেক বেশি বেড়ে যায়, তখন আমাদের বডিতে এমন কিছু মেকানিজম হবে যার কারণে ইসিএফ এ গ্লুকোজটা আবার নর্মাল হয়ে আসবে। আবার কোনো কারণে যদি ইসিএফ এ গ্লুকোজ অনেক বেশি কমে যায়, তখন আমাদের বডি এমন কিছু মেকানিজম করবে যার কারণে গ্লুকোজটা বডিতে আবার নর্মাল হয়ে আসে। এই যে এক্সেসিভ বেড়ে যাওয়া বা এক্সেসিভ কমে যাওয়া থেকে গ্লুকোজকে আবার নর্মালে নিয়ে আসতেছে, এই জিনিসটা যে মেনটেন হচ্ছে এটাকে বলা হচ্ছে গ্লুকোজ হোমিওস্ট্যাসিস। এবং গ্লুকোজ হোমিওস্ট্যাসিসের জন্য কারা কারা কাজ করে, একটা তো আমি বললাম লিভার, তাই না? আচ্ছা, তাহলে গ্লুকোজ হোমিওস্ট্যাসিসটা কি এটা তোমাদের বইয়ে সুন্দর করে সংজ্ঞা দেওয়া আছে, আমি তাও বলছি যে তোমার আমাদের যে ইসিএফ, এই ইসিএফ এ সবসময় একটা কনস্ট্যান্ট অ্যামাউন্টের, একটা কনস্ট্যান্ট কনসেন্ট্রেশনের গ্লুকোজ মেনটেন করা, ডেসপাইট টেন্ডেন্সি টু ইনক্রিজ অর ডিক্রিজ ইন কনসেন্ট্রেশন। সবসময় একটা টেন্ডেন্সি থাকে যে হয় গ্লুকোজ বেড়ে যাইতে চাচ্ছে নাহলে কমে যেতে চাচ্ছে। এসব হইলে আমাদের বডি যে মেকানিজমগুলোর মাধ্যমে ইসিএফ এ গ্লুকোজের কনসেন্ট্রেশনটা কনস্ট্যান্ট রাখার চেষ্টা করে, এটাকে বলা হয় গ্লুকোজ হোমিওস্ট্যাসিস। গ্লুকোজ হোমিওস্ট্যাসিস এটা কিন্তু কার্বোহাইড্রেট না, এনি আদার কার্বোহাইড্রেট না, এটা শুধুমাত্র গ্লুকোজ। আচ্ছা, আর এখন এই গ্লুকোজ হোমিওস্ট্যাসিসের জন্য কারা কারা হেল্প করে? আচ্ছা একটা জিনিস একটু আমাকে তোমরা একটু সহজ করে একটু বলো। আমরা কিছু ক্যাটাবলিক এবং অ্যানাবলিক প্রসিডিউরের নাম শুনলাম। ধরো কিছু অ্যানাবলিক প্রসিডিউরের নাম বলি, সবচেয়ে কমন যেগুলো, একটা হচ্ছে গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস আমি কি পাবো? আমার গ্লুকোজ থেকে আমি পাবো গ্লাইকোজেন। গ্লুকোনিওজেনেসিস আমি কি পাবো? আমি নন কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ পাবো। এখন আসি ক্যাটাবলিক। ক্যাটাবলিকে দেখো একটা আছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসে আমি কিন্তু আলটিমেটলি গ্লুকোজ ভেঙে অন্য কিছু পাবো, সোজা কথা গ্লুকোজ কমে যাচ্ছে আর কি। আর গ্লাইকোজেনোলাইসিস, এখান থেকে আমি কি পাবো? এখানে আমি কিন্তু গ্লাইকোজেন থেকে গ্লুকোজ পাচ্ছি, অর্থাৎ গ্লাইকোজেন কমতেছে গ্লুকোজ বাড়তেছে। এখন যে কোনো একজন যদি মানে কথা বলতে পারো তাহলে আনমিউট করো। আচ্ছা আরিফুন নাহার আপু, তুমি কি আছো? পারবা জি কথা ভাইয়া। বলতে? আচ্ছা জি ঠিক আছে। ভাইয়া আচ্ছা আছি। তোমাকে আমি জিজ্ঞেস করছি, সাপোজ আমাদের বডিতে কোনো কারণে গ্লুকোজ কমে গিয়েছে, হ্যাঁ, নাই গ্লুকোজ হুম। কম, আমাদের বডি এখন চাচ্ছে কি গ্লুকোজ বাড়াতে সামহাউ। এই যে আমি অনেকগুলো প্রসেস বললাম, এর মধ্যে কোন প্রসিডিউরটা ঘটবে বলো তো, সে যদি গ্লুকোজ বাড়াতে চায়? গ্লাইকোজেনোলাইসিসে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ করবে। ঠিক আছে, এটা হবে। তারপর আবার ওই যে গ্লাইক গ্লাইকোজেনেসিসে মানে গ্লুকোজ করবে, মানে গ্লুকোনিও, গ্লুকোনিওজেনেসিসও হ্যাঁ হবে, নন কার্বোহাইড্রেট হ্যাঁ থেকে ঠিক আছে। গ্লুকোজ তৈরি করবে। তাহলে কোনো কারণে যদি আমাদের বডিতে গ্লুকোজ কমে যায়, তখন আমাদের বডি কোন দুইটা প্রসিডিউর করবে? গ্লাইকোজেনোলাইসিস করবে এবং গ্লুকোনিওজেনেসিস করবে। এগুলো করার মাধ্যমে গ্লুকোজ বাড়ানোর চেষ্টা করবে। এখন তুমি আমাকে বলো যে যদি আমাদের বডিতে গ্লুকোজ বেশি বেড়ে যায়, তখন আমাদের বডি কি কি চেষ্টা করবে এই গ্লুকোজকে কমানোর জন্য? গ্লাইকোলাইসিস করবে, যে গ্লুকোজকে ভেঙে ফেলবে। হ্যাঁ, আর তো কিছু নাই। আর গ্লাইকোজেনেসিস করবে না, এই গ্লুকোজগুলোকে জমায় জমায় ও আচ্ছা, গ্লাইকোজেন আরেকটা বানায় ফেলবে। মানে আমি তোমাকে জি বলি জি। গ্লাইকোজেন কিন্তু ইসিএফ এ থাকতে পারে না, গ্লাইকোজেন থাকে হচ্ছে তোমার স্টোরেজ ফর্মে, এটা ইসিএফ এ থাকতে পারে না, ইসিএফ এ থাকতে পারে শুধু গ্লুকোজ। সো ইসিএফ থেকে গ্লুকোজকে নিয়ে নিয়ে এসে যদি গ্লাইকোজেন তৈরি করে ফেলে, তাহলে তো ব্লাডে গ্লুকোজ পরিমাণ কমে যাচ্ছে, তাই না? তাহলে যদি জি ভাইয়া। বডি চায় যে গ্লুকোজ কমাইতে হবে, তখন সে গ্লাইকোজেনেসিস করবে এবং গ্লাইকোলাইসিস করবে। ঠিক লাইসিস। আছে,
আচ্ছা, ভাই একটা কোয়েশ্চেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলো। ভাই যখন ধরেন গ্লুকোজ কমে গেল, দেন গ্লাইকোজেনোলাইসিস আর গ্লুকোজেনেসিস এই দুটো কি সাইমালটেনিয়াসলি ঘটবে, না গ্লাইকোজেনোলাইসিসটা আগে ঘটবে, দেন গ্লাইকোজেনের অভাব থাকলে দেন নন কার্বোহাইড্রেট সোর্সের দিকে যাবে? আচ্ছা আরেকবার বলো। শুরুতে হচ্ছে, হ্যাঁ আমি তোমার প্রশ্নটা বুঝতে পারছি। শুরুতে সে হচ্ছে বডিতে যে স্টোরড গ্লাইকোজেন আছে, হ্যাঁ, জি, ফার্স্টে সেখানে হাত দেয় সে, ঠিক আছে। জি। আচ্ছা আরেকটু পিছনে যাই, সবার আগে সে ডায়েটারি সোর্স থেকে হাত দেয়, লাইক আমার পেটে আমার স্টমাকে এখন যে খাওয়াটা আছে ওইটাকে সে ফার্স্টে ডাইজেস্ট করে যদ্দূর নিয়ে নেওয়া সেটা নিয়ে নেওয়ার চেষ্টা করে। ওইটা যদি শেষ হয়ে যায় তারপর সে গ্লাইকোজেন স্টোরেজে হাত দেয়, হ্যাঁ। এই গ্লাইকোজেন স্টোরেজের রোল কিন্তু অনেক দিন থাকে, প্রায় তোমার 18 থেকে 20 দিন থাকে। এই স্টোরেজ শেষ হয়ে গেলে তারপর সে নন প্রোটিন সাবস্টেন্সে হাত দেয়, নন কার্বোহাইড্রেট সাবস্টেন্সে হাত দেয়, বুঝছো? মানে জি গ্লাইকোজেন স্টোর থাকে, লিভারে থাকে, মাসেলে থাকে, এগুলা শেষ হয়ে গেলে তারপরেই সে গ্লুকোনিওজেনেসিস করে। লাইক গ্লুকোনিওজেনেসিস যখন হয় তখন শরীরের অবস্থা খুবই খারাপ, লাইক হচ্ছে যে নিজের ঘর বাড়ির কাঠ ভেঙে আগুন জ্বালানোর মতো অবস্থা হয়ে যায় তখন, বুঝছো এটা? সো না ভাই, তাহলে ফাস্টিং এর ক্ষেত্রে কি এটা ঘটে, মানে ফাস্টিং এর ক্ষেত্রে গ্লুকোনিক? মানে গ্লাইকোজেনোলাইসিসই ঘটে, বুঝছো? গ্লুকোনিওজেনেসিস ঘটে স্টারভেশনের ক্ষেত্রে, অথবা যারা কিটো ডায়েট করে বা যারা হচ্ছে হ্যাঁ, তোমার ওইটাই অনেক যে ফ্যাট ওয়ার্কআউট বার্ন করে, করার জন্য। হ্যাঁ ফ্যাট বার্ন করার জন্য, হ্যাঁ। বাট যাদের একটা বেসিক গ্লাইকোজেন স্টোরেজ আছে ওদের জি, শুরুতে গ্লাইকোজেন থেকেই যায় গ্লুকোজটা, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাইলে এখন আমি তোমাদেরকে একটা অর্গানের কথা বললাম, শুধু লিভার, কিন্তু এই এক লিভার ছাড়া আমাদের আরো অনেকগুলো জিনিস আছে যেগুলো হচ্ছে এই গ্লুকোজের হোমিওস্ট্যাসিসে কাজ করে। অর্গান দিয়ে যদি আসি, তাহলে অর্গানের দিক দিয়ে হচ্ছে লিভার এবং স্কেলেটাল মাসেলও আছে টু সাম এক্সটেন্ট। এখন আসি পরের ইম্পর্টেন্ট যেটা, হরমোন। ইনসুলিন, সরি, ইনসুলিন, তারপরে গ্লুকাগন, এই দুইটা হরমোনই কোন গ্ল্যান্ড থেকে বের হয়? প্যানক্রিয়াস থেকে বের হয়। এই দুইজনের কাজ কিন্তু পুরো উল্টা, এটা আমরা দেখব একটু পরে। তারপরে আছে তোমার গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন হচ্ছে তোমার পিটুইটারি গ্ল্যান্ড থেকে বের হয়। তারপর আছে তোমার থাইরয়েড হরমোন। তারপরে আছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের যে হরমোনটা, এপিনেফ্রিন অথবা নরএপিনেফ্রিন, এদেরকে এক কথায় বলা হয় ক্যাটেকোলেমাইন। ক্যাটেকোলেমাইন। এবং এরা কোন অর্গান থেকে বের হয়? এরা কিন্তু বের হয় অ্যাড্রেনাল মেডুলা থেকে। অ্যাড্রেনাল মেডুলা থেকে। আরেকটা হরমোন আছে, এটাকে বলা হয় কর্টিসল। কর্টিসলের নাম তোমরা শুনবা, কর্টিসলের আরেক নাম হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, সরি, গ্লুকোকর্টিকয়েড। তাইলে অ্যাড্রেনাল মেডুলা থেকে আসছে হচ্ছে ক্যাটেকোলেমাইন। কর্টিসল আসছে থেকে? কর্টিসল আসছে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, ঠিক আছে। দেখো তোমরা একটু দেখো, এই হচ্ছে দুইটা কিডনি, দুই পাশে কিডনির উপরে এরকম করে একটা স্নোক, একটা হ্যাটের মতো অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা থাকে। এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে তুমি যদি ক্রস সেকশন করো, তুমি মাঝখানে একটা মেডুলা পাবা, বাইরে একটা কর্টেক্স পাবা। এই কর্টেক্স থেকে অনেক হরমোন আসে, এর মধ্যে একটা আমি বললাম কর্টিসল, এটা আরেকটা নাম গ্লুকোকর্টিকয়েড। আর মেডুলা থেকে একটা হরমোন আসে যার নাম আমি বললাম ক্যাটেকোলেমাইন। তাহলে আমি এখন একটু একটা কালার দেই সবগুলাকে। ইনসুলিনকে দেই লাল কালার, বাকি সবাইকে দিই আমি অন্য একটা কালার, পিঙ্ক কালার দিই সবাইকে। দেখো একটু হরমোনের নামগুলো একটু ভালো করে খেয়াল করো, এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের বডিতে কোন হরমোনগুলো গ্লুকোজ হোমিওস্ট্যাসিসে কাজ করে? দেখো, ইনসুলিনকে বলা হবে অ্যান্টি গ্লুকোজ হরমোন, বাকি সবাই হচ্ছে প্রো গ্লুকোজ হরমোন। প্রো গ্লুকোজ হরমোন, এই কথাটার মানে কি তোমরা বুঝতে পারছো? আচ্ছা আমি আরেকজনকে এখন একটু কথা বলার আমন্ত্রণ জানাচ্ছি। বারাকা আপু, তুমি কি কথা বলতে পারবে? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আপু তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি? জি ভাইয়া। আচ্ছা, ইনসুলিনকে বলছি অ্যান্টি গ্লুকোজ হরমোন, হ্যাঁ। তোমার কি মনে জি হচ্ছে ভাই। এটা দেখে, সে ব্লাডে গ্লুকোজের পরিমাণ কম রাখার চেষ্টা করবে না বাড়ানোর চেষ্টা করবে? কম রাখার চেষ্টা করবে হ্যাঁ হোমিওস্ট্যাসিস মেইনটেইন হ্যাঁ করার হ্যাঁ। জন্য। তার মানে সে, আমি যে কিছু প্রসিডিউর বললাম এখানে, এই চারটা প্রসিডিউরের মধ্যে
সে যদি গ্লুকোজ কমাইতে চায় তাহলে কোনটা কোনটা সে বাড়াবে বলো তো? গ্লুকোজ কমানোর জন্য গ্লাইকোজেনেসিস, না ওটা তো হ্যাঁ হ্যাঁ গ্লাইকোজেন। ঠিক আছে, গ্লাইকোজেনেসিস করলে তো গ্লুকোজ কমবে, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হয়ে যাবে, তাহলে গ্লুকোজ কমবে। ঠিক আছে, এটা ইনসুলিন সাহায্য করে এখানে। তারপর আর গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস, হ্যাঁ, তাহলে ইনসুলিন এগুলাকে স্টিমুলেট করবে। আর ইনহিবিট করবে কোনটা কোনটাকে? ইনসুলিন, হ্যাঁ গ্লুকোনিওজেনেসিস এবং হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। লাইসিস, হ্যাঁ। ঠিক একইভাবে তুমি আমাকে বলো ভাইস ভার্সা হয়ে যাবে না বাকি হরমোনগুলোর ক্ষেত্রে? বাকি মানে হরমোনগুলো হচ্ছে প্রোগ্লুকোজ গুলো। গ্লাইকোলাইসিস এবং গ্লাইকোজেনেসিসকে ইনহিবিট করবে, কিন্তু গ্লুকোনিওজেনেসিস এবং গ্লাইকোজেনোলাইসিসকে স্টিমুলেট করবে, তাই না? জি। ক্লিয়ার হয়েছে আপু এই হরমোনগুলো কিভাবে সাহায্য করবে? আশা করি জি মনে ভাই। থাকবে। আচ্ছা, তুমি একটু আমাকে বলো এখন, আচ্ছা ঠিক আছে, লিভার লিভার কিন্তু দুইটা কাজই করতে পারে। সে অ্যান্টি গ্লুকোজ কাজও করতে পারে, প্রো গ্লুকোজ কাজও করতে পারে। তার মানে কি, লিভার তার প্রয়োজন মতো 4টা প্রসিডিউর স্টিমুলেট করতে পারে, 4টা প্রসিডিউর ইনহিবিট করতে পারে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা মোটামুটি একটা আইডিয়া পেলা তো। তোমরা এখন যদি প্রশ্ন আসে হাউ গ্লুকোজ হোমিওস্ট্যাসিস ইজ মেইনটেইনড, তোমরা এখন বই পড়লে খুব ইজিলি বুঝতে পারবা যে কিভাবে কিভাবে এটা হয়। ঠিক আছে? আর যেহেতু লিভার দুইটাই করতে পারে, এজন্য লিভারকে একসাথে বলা হয় গ্লুকোস্ট্যাটিক অর্গান, বা গ্লুকোস্ট্যাটিক মানে লিভারের ফাংশনকে বলা হয় গ্লুকোস্ট্যাটিক ফাংশন অফ লিভার। যখন আমরা হাইপারগ্লাইসেমিয়া করি তখন গ্লুকোজ এমন কিছু করে যেন আমাদের গ্লুকোজ কমে যায়, যখন হাইপোগ্লাইসেমিয়া হয় তখন লিভার এমন কিছু করে যেন গ্লুকোজ বেড়ে যায়। সোজা কথা, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তাহলে আমরা আস্তে আস্তে শুরু করি গ্লাইকোলাইসিস দিয়ে, তাহলে শুরু করি। গ্লাইকোলাইসিস তো তোমরা সবাই আগেই পড়ছো, কারো কোয়েশ্চেন আছে? মেরাজ কিছু বলবা? না ভাইয়া, কিছু বলবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমাদের এখন আমি গ্লাইকোলাইসিস পড়ানোর আগে একটা ছবি একটু দেখে নিতে চাই। ছবিটা আসলে আমার আগে দেখানো উচিত ছিল, দেখানো হয়নি। এই ছবিটা কি তোমাদেরকে কেউ দেখিয়েছিল? হাফিজ স্যার কি ক্লাসে দেখেছিল বাই চান্স কখনো, বা তোমরা কেউ দেখেছো ছবিটা আগে? দেখো নাই? আচ্ছা ঠিক আছে, একটু দেখো, ছবিটা খুবই সুন্দর একটা ছবি, এটা লিপিন কটের ছবি। দেখো, এই যে শুরুতে দেখো গ্লুকোজ থেকে আলটিমেটলি পাইরুভেট তৈরি হচ্ছে, যেটাকে আমরা সবাই গ্লাইকোলাইসিস বলে জানি। তারপর দেখো পাইরুভেটটা অ্যাসিটাইল কোয়ে, তোমরা দেখতে পাচ্ছ তাই না? হ্যাঁ, এই যে পাইরুভেটটা, তারপরে দাঁড়াও অন্য কালার দিয়ে আঁকি। পাইরুভেটটা তারপরে অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হচ্ছে, এই অ্যাসিটাইল কোয়েটা ক্রেব সাইকেলে ঢুকছে, যে একটা সাইকেল ক্রেব সাইকেলে ঢুকছে, আলটিমেটলি ক্রেব সাইকেলে ঢুকছে। এটা গেল কি তোমার গ্লুকোজ। তাহলে কার্বোহাইড্রেটটা এভাবে আলটিমেটলি ক্রেব সাইকেলে ঢুকছে। এখন আমরা যখন ফ্যাট খাই, ফ্যাটটা কি হয় দেখো, এই যে ফ্যাট, আমরা যখন ফ্যাট খাই, ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি হয়। ফ্যাটি অ্যাসিডটা দেখো কি হয়, ফ্যাটি অ্যাসিডটা আলটিমেটলি অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হয়, এবং অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হলে সে কিন্তু আবার ক্রেব সাইকেলে ঢুকতে পারে অ্যাজ ইউজুয়াল। আবার তোমরা দেখো, তাইলে আমরা ফ্যাটেরটাও বুঝলাম যে ফ্যাট থেকে কিভাবে সেটা আলটিমেটলি টিসিএ সাইকেলে ঢুকতে পারে। আবার যে গ্লিসারলটা মানে ভাঙছিল না, গ্লিসারলটা ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, এই গ্লিসারলটা দেখো কি হয়, গ্লিসারল ফসফেট হয়ে সামহাউ সে আবার গ্লাইকোলাইসিসে ঢুকে যায়, তারপর আলটিমেটলি পাইরুভেট তৈরি হয়, আলটিমেটলি অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়। তাহলে ফ্যাটও সম্পূর্ণভাবে অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হয়ে টিসিএ সাইকেলে ঢুকতে পারে। আর প্রোটিন থেকে কি হয়, আমরা জানি যে প্রোটিন থেকে অনেক রকম অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। দেখো এখানে গ্রিন কালারের অনেক রকম অ্যামাইনো অ্যাসিড, দেখো এই যে দেখতে পাচ্ছ, এইগুলো সব, এই যে দেখো অ্যালানিন, সিস্টিন, গ্লাইসিন, সেরিন, থ্রিওনিন, এখানে হচ্ছে তোমার হিস্টিন, আর্জিনিন, এখানে লিউসিন, ফিনাইল অ্যালানিন ইত্যাদি। দেখো কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড সরাসরি ক্রেব সাইকেলে ঢুকছে, কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড সরাসরি ক্রেব সাইকেলে ঢুকছে। এই যে অ্যামাইনো অ্যাসিড যেগুলো সরাসরি ক্রেব সাইকেলে ঢুকছে এদেরকে বলা হয় গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড। আর যেই অ্যামাইনো অ্যাসিডগুলো দেখো আগে ফ্যাটে কনভার্ট হচ্ছে, ইয়েলো মানে ফ্যাট, গ্রিন মানে প্রোটিন,
ফ্যাটে কনভার্ট হয়ে তারপরে সামহাউ অ্যাসিটাইল কোয়ে তৈরি করে তারপর ক্রেবস সাইকেলে ঢুকছে, এদেরকে বলা হয় সম্ভবত লাইপোজেনিক বা কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড। তোমরা অ্যামাইনো অ্যাসিডের পার্থক্য কি পড়ছিলা? সেখানে কি এই ওয়ার্ডটা ছিল, গ্লুকোজেনিক আর কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড? বলো তো কে যেটা ছিল? ছিল তাহলে এই গ্লুকোজেনিক কিটোজেনিকটা কিভাবে বুঝতে পারতেছো? যেই অ্যামাইনো অ্যাসিডগুলো সরাসরি অথবা পাইরুভেটে কনভার্ট হওয়ার মাধ্যমে ক্রেবস সাইকেলে ঢুকে ওদেরকে বলা হয় গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড। আর যে অ্যামাইনো অ্যাসিডগুলো কোনো ফ্যাটে কনভার্ট হওয়ার মাধ্যমে তারপরে ক্রেবস সাইকেলে ঢুকে ওদেরকে বলা হয় কিটোজেনিক বা লাইপোজেনিক অ্যামাইনো অ্যাসিড। আমি এখান থেকে যে মেসেজটা দিতে চাচ্ছি যে তোমরা দেখতে পাচ্ছ আলটিমেটলি তোমরা প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট যাই খাও না কেন সবই আলটিমেটলি ক্রেবস সাইকেলে ঢুকে। ক্রেবস সাইকেলে ঢুকে সবাই আলটিমেটলি NADH2 FEDH2 উৎপন্ন করে এবং এই NADH2 FEDH2 গুলো আলটিমেটলি সবাই মিলে ইয়েতে চলে যায়, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে চলে যায়। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি একটু গ্লাইকোলাইসিসটা শুরু করছি। গ্লাইকোলাইসিসটা আমি আর বিক্রিয়াগুলা সংক্ষেপে একটু একটু করে বলে দেই, তারপরে হচ্ছে তোমার জন্য ইম্পর্টেন্ট যেটা সেখানে আমি যাচ্ছি তারপর। আচ্ছা, তাহলে সোজা কথা, গ্লাইকোলাইসিসটা আমি স্যালেন ফিচার এত কিছু বলবো না, আমি আগে বিক্রিয়াটা দেখাই দিই সহজ করে। আচ্ছা, ফার্স্টে একটা গ্লুকোজ, এই গ্লুকোজটা সবার আগে কি হয়, গ্লুকোজ 6 ফসফেটে কনভার্ট হয়। তারপর গ্লুকোজ 6 ফসফেটটা কনভার্ট হয় হচ্ছে তোমার ডিরেক্ট ফ্রুক্টোজ 6 ফসফেটে। ফ্রুক্টোজ 6 ফসফেটটা কোনো এক জায়গা থেকে আরেকটা ফসফেট পায়, তখন এর নাম হয় ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটটা মানে তোমার দেখো একটা জিনিস একটু দেখো, মানে এটা হচ্ছে 6 কার্বন, এটাও 6 কার্বন, এটাও 6 কার্বন, এটাও 6 কার্বন। ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটটা দুই ভাগে ভাগ হয়ে দুইটা জিনিস তৈরি করে, একটা হচ্ছে গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট, আরেকদিকে তৈরি করে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। দেখো ফ্রুক্টোজে 6 কার্বন ছিল, গ্লিসারঅ্যালডিহাইড কিন্তু 3 কার্বন বিশিষ্ট, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, অ্যাসিটোন এটাও কিন্তু 3 কার্বন বিশিষ্ট। এই যে দুইটা ফসফেট ছিল, এর একটা এখানে আসছে, একটা এখানে আসছে। তাহলে এই পর্যন্ত গেল। আচ্ছা, তাহলে এই একটা ফ্রুক্টোজ স্প্লিট হয়ে দুই দিকে চলে গেল। এরা কি করে, এরা দুইজন আবার একসাথে মিলে যায়, সরি, এরা দুজন আবার একসাথে মিলে যেয়ে আবার একটা সিঙ্গেল জিনিস তৈরি করে, এটার নাম হচ্ছে কি বলবো, আচ্ছা এখান থেকে ওরা তৈরি করে হচ্ছে, আচ্ছা হ্যাঁ দেখো এই ডাইহাইড্রক্সি, আচ্ছা শোনো, গ্লিসারল 3 ফসফেটটা তো রইলই, এই গ্লিসারল 3 ফসফেটটা এখানে আসে, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটটা আবার সেও কনভার্ট হয়ে যায় গ্লিসারলডেহাইড 3 ফসফেটে। এই দুইটা একসাথে মিলে তৈরি করে বিস ফসফোগ্লিসারেট নামে একটা জিনিস, বিস ফসফোগ্লিসারেট। আচ্ছা আচ্ছা 1,3 বিস ফসফোগ্লিসারেট মানে এটা তৈরি করে। এরপর 1,3 বিস ফসফোগ্লিসারেট থেকে একটা ফসফেট বের হয়ে যায়, তখন তৈরি হয় 3 ফসফোগ্লিসারেট, 3 ফসফোগ্লিসারেট। 3 ফসফোগ্লিসারেটটা ফসফেটের পজিশন চেঞ্জ হয়ে যায় 2 ফসফোগ্লিসারেট, আর 2 ফসফোগ্লিসারেটটা কনভার্ট হয়ে হয় ফসফোইনল পাইরুভেট। এই ফসফোইনল পাইরুভেট থেকে পাইরুভেট মানে ফসফেটটা বের হয়ে যায় পাইরুভিক অ্যাসিড। আমি কিছুই দেখাইলাম না, সাইডে অনেক কিছু আসে আরো, বাট তোমরা শুরুতে জাস্ট একটু বিক্রিয়ার সিরিয়ালটা একটু খেয়াল রাখো। গ্লুকোজ, এরপর গ্লুকোজ 6 ফসফেট, এরপর ফ্রুক্টোজ 6 ফসফেট। দেখো গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হওয়ার সময় নিশ্চয়ই একটা এটিপি ভেঙে এডিপি হইছে, নাইলে গ্লুকোজ যে একটা ফসফেট পাইলো এটা কোত্থেকে পাইলো, তাই না? আচ্ছা, এরপর গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট হওয়ার সময় কোনো ফসফেট নেওয়া হয়নি। ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে 1,6 বিস ফসফেট দেওয়ার সময় আবার একটা এটিপি তার এডিপিটা দিয়ে দিছে, মানে তার
ফসফেট দিয়ে দিস তখন বিসফসফেট হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন এই বিক্রিয়াগুলো এনজাইমটা আমরা একটু নামকরণ করার চেষ্টা করি। যে কোনো বায়োলজিক্যাল বিক্রিয়ায় যদি এটিপি কাজ করে তখন সাধারণত কাইনেজ নামক এনজাইমটা সেখানে সাহায্য করে। কাইনেজ, এই যে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হচ্ছে, এখানে যে কাইনেজটা হেল্প করে এর নাম হচ্ছে হেক্সোকাইনেজ। হেক্সোকাইনেজ। গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ হইল, জাস্ট আইসোমেরাইজেশন হইল, তাই এখানে হেল্প করে আইসোমারেজ। এখান থেকে এখানে যে এনজাইমটা এর নামও কাইনেজ, তবে এটা একটা স্পেশাল নাম আছে, এটার নাম হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ। ফসফোফ্রুক্টোকাইনেজ। তাহলে হেক্সোকাইনেজ। আচ্ছা যাই হোক, এনজাইমের নামটা এত ইম্পর্টেন্ট না এখন, তোমরা জাস্ট এই এটিপিটা যে দুইটা এটিপি যে খরচ হচ্ছে তোমরা এই জিনিসটা একটু খেয়াল রাখো এখন জাস্ট। আচ্ছা, এরপর দেখো, এরপর এখানে আমরা আসি। তোমার এই যে এরপর কি হয়, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটটা ভেঙে একদিকে হয় অ্যালডিহাইড, আরেকদিকে হয় কিটোন, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, আবার গ্লিসারলডিহাইড 3 ফসফেট। এই কিটোনটা আবার গ্লিসারলডিহাইড 3 ফসফেট কনভার্ট হয়ে যায়, দুইজন একই জিনিস হয়ে দুইটা আবার একসাথে মিলে যায়। আচ্ছা, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট আর কিটোন, তোমরা কি একটা জিনিস ছোটবেলায় তোমাদের মনে আছে যে হচ্ছে তোমার অ্যালকোহল CH3OH, তোমরা যদি এটাকে অক্সিডাইজ করো তাহলে হচ্ছে একটা অ্যালডিহাইড হয়, তোমরা যদি এটাকে আবার অক্সিডাইজ করো তাহলে একটা কিটোন হয়, আবার এটাকে অক্সিডাইজ করলে আলটিমেটলি অ্যাসিড হয়। তো এখানে একই রকম আর কি। যাই হোক, এই ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটটা যখন আবার গ্লিসারলডিহাইড হচ্ছে তখন এখানে একটা রিডাকশন হচ্ছে আর কি, রিডাকশন হওয়ার ফলে, মানে সোজা কথা এটা একটা বায়োলজিক্যাল অক্সিডেশন। এখানে NADটা হাইড্রোজেনটা নিয়ে নিচ্ছে, NADH2 এখানে তৈরি হচ্ছে, মানে পুরোটাই তো বায়োলজিক্যাল অক্সিডেশন। তো অ্যাজ আ প্রসেস অফ দ্যাট এখানে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটটা যখন আবার গ্লিসারলডিহাইড 3 ফসফেট হচ্ছে তখন একটা NAD সে হাইড্রোজেনটা নিয়ে NADH2 হয়ে যাচ্ছে। তারপর এখানে দেখো 1,3 বিসফসফো থেকে আরেকটা ফসফেট বের হয়ে গেল, এই ফসফেটটা কে গ্রহণ করে, ATP গ্রহণ করে, এখানে সে ATP হয়ে যায়। তারপর এখানে ফসফোইনল পাইরুভেট, এখান থেকে একটা ফসফেট আবার বের হয়ে যায়, এই ফসফেটটা কে নেয়, ADP গ্রহণ করে নিয়ে সে আবার ATP হয়ে যায়। তাহলে আমরা মোটামুটি গ্লাইকোলাইসিসে কি কি হয় এটা আমরা একটু বের করে ফেললাম। দেখো একটা জিনিস, আচ্ছা শুনো, একটা জিনিস আমি আসলে ঠিকমতো বলি নাই, দাঁড়াও একটু রিক্যাপিচুলেট করি। মানে এরা দুইজন একসাথে অ্যাকচুয়ালি মিলে না, এরা দুইজন আলাদা আলাদা ভাবে ইন্ডিপেন্ডেন্টলি রান করতে থাকে, মানে এখান থেকে যেরকম এটা হলো, আবার এখান থেকেও ঠিক একইভাবে সেম জিনিস হয় আর কি। হ্যাঁ, তো সোজা কথা আমি তোমাদেরকে বলছি, এখানে 6 কার্বন 6 কার্বন 6 কার্বন, এরা 3 কার্বন, এটাও 3 কার্বন, আবার এগুলো সবগুলাই কিন্তু 3 কার্বন করে, এগুলো সব 3 কার্বন করে, এগুলো সব পাইরুভিক অ্যাসিডটাও 3 কার্বন। সো পাইরুভিক অ্যাসিড আলটিমেটলি কিন্তু দুইটা তৈরি হয়। কারণ কি, কারণ এখান থেকে একইভাবে সেম ভাবে এটা যেরকম তৈরি হলো প্যারালালি একইভাবে গ্লিসারল 3 ফসফেট। আমি আরেকবার সুন্দর করে একটু বলছি, একটু বেশি গ্যাঞ্জাম লেগে গেছে। দেখো গ্লুকোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, একদিকে হয় তোমার গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট, আরেকদিকে হয় ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। এই ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটটা আবার কনভার্ট হয়ে যায় গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেটে। গ্লিসারল 3 ফসফেট থেকে হয় 1,3 বিসফসফোগ্লিসারেট, এখান থেকে আবার হয় 1,3 বিসফসফোগ্লিসারেট, এখান থেকে হয় 3 বিসফসফো তো না, 3 তো একটাই, 3 ফসফোগ্লিসারেট, এখান থেকে আবার হয় 3 ফসফোগ্লিসারেট, এখান থেকে হয় তোমার 2 ফসফোগ্লিসারেট, এখান থেকে হয় 2 ফসফোগ্লিসারেট,
এখান থেকে হয় ফসফোইনল পাইরুভেট, এখান থেকে হয় ফসফোইনল পাইরুভেট, এখান থেকে হয় তোমার পাইরুভিক অ্যাসিড, এখান থেকে হয় তোমার পাইরুভিক অ্যাসিড। তাহলে এইভাবে একটা গ্লুকোজ থেকে আমরা দুইটা পাইরুভিক অ্যাসিড পাই। আচ্ছা, কোনো একজন আপুকে আমি একটু নাম ধরে বলছি, ঐশী আপু, তুমি কি কথা বলতে পারবে? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা আপু, আমি যে গ্লাইকোলাইসিসটা একটু হালকা করে বলেছি, বুঝতে পেরেছো? জি ভাইয়া, আচ্ছা, বুঝতে তুমি একটু পেরেছি। আমাকে এখন বলো, প্রত্যেক স্টেপ থেকে প্রত্যেক স্টেপে আমি জাস্ট বিক্রিয়াটা লিখেছি, তুমি আমাকে একটু সাপ্লিমেন্ট করো যে কোন স্টেপে এটিপি যাচ্ছে, কোনটা কোনটা অ্যাড হচ্ছে। তোমার কি মনে আছে? তুমি বলতে পারবা এখান থেকে? জি ভাইয়া, আচ্ছা, বলতে আমাকে পারবো। বলো, আমি প্রথমে কোথায় কি অ্যাড করব? ভাইয়া ফার্স্টে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেটের ক্ষেত্রে একটা এটিপি ভেঙে একটা এটিপি তৈরি হবে এবং ফসফেট গ্লুকোজের সাথে যুক্ত হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ, তারপর? তারপর ভাইয়া মানে গ্লুকোজ 6 ফসফেট থেকে যখন ফ্রুক্টোজ 16 ফসফেট তৈরি হচ্ছে, এখানে এটিপি বা এটিপি কিছু তৈরি হচ্ছে না। এর পরের স্টেপে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে যখন ফ্রুক্টোজ 16 বিসফসফেট তৈরি হচ্ছে, এখানে কাইনেজ এনজাইম কাজ করছে, যার কারণে এটিপি থেকে এটিপি তৈরি হচ্ছে। আর আচ্ছা, ঠিক আছে আপু, তারপর? ভাইয়া এরপরে এরপরে ভাইয়া গ্লিসারলডিহাইড সিট্রেট থেকে যখন 1 বিসফসফোগ্লিসারেট তৈরি হচ্ছে, এখানে এনএডিএইচ তৈরি হচ্ছে। হুম, ঠিক আছে, এনএডিএইচ তৈরি হচ্ছে এনএডি থেকে, ঠিক আছে, তারপর? জি ভাইয়া। ভাইয়া এর পরের স্টেপে যখন গ্লিসারেট তৈরি হচ্ছে, এই ক্ষেত্রে এটিপি তৈরি হচ্ছে এটিপি থেকে। হুম, এখানে এখানে কিন্তু দুই কাইনেজ এনজাইম পাশেই কাজ করছে। দুইটা এটিপি হ্যাঁ, তৈরি হবে, আবার এখানেও সেম, দুই পাশে দুইটা NADH2 তৈরি হবে, ঠিক আছে, 20টা। তারপর? জি ভাইয়া। তারপর ভাইয়া এরপর একেবারে শেষ স্টেপে ফসফেনল পাইরুভিক অ্যাসিড থেকে যখন পাইরুভেট তৈরি হচ্ছে, এক্ষেত্রে দুই পাশে দুটো এটিপি তৈরি হচ্ছে। আচ্ছা, ঠিক আছে আপু, তোমাকে অনেক ধন্যবাদ। তাহলে আমরা আলটিমেটলি কি পাচ্ছি বলো তো? শুরুতে গ্লুকোজ ছিল, লাস্টে কি কি পাচ্ছি আমরা? দুইটা হ্যাঁ, দুটো পাইরুভিক অ্যাসিড পাইরুভিক পাচ্ছি। অ্যাসিড পাচ্ছি। পাইরুভিক অ্যাসিডে কয় কার্বন? হ্যাঁ, 3 3 কার্বন। কার্বন। আচ্ছা, এখন আরেকটা জিনিস, আচ্ছা আপু তুমি থাকো, তোমাকে তোমার সাহায্যে আমি বলছি। দেখো, এই যে এটার আগ পর্যন্ত যেই ফেজটা, এটাকে বলা হয় এনার্জি কনজাম্পশন ফেজ, ঠিক আছে? কারণ এখানে কিন্তু আমি কোনো এনার্জি পাচ্ছি না, বরং আমার দুইটা এটিপি খরচ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এনার্জি কনজাম্পশন ফেজ, গ্লাইকোলাইসিসের এই ফেজটাকে বলা হয় এনার্জি কনজাম্পশন ফেজ। এখানে -2 এটিপি হচ্ছে, তাই তো? জি ভাইয়া। একটা গ্লুকোজের জন্য। এর পরের বাকিটুকুকে আমি বলবো এনার্জি প্রোডাকশন ফেজ, ঠিক আছে? এনার্জি প্রোডাকশন ফেজ। আচ্ছা, এখানে তুমি আমাকে বলো, এখানে কি কি আমরা পাচ্ছি? ভাইয়া এখানে দুইটা এনএডিএইচ পাচ্ছি, আর দুইটা করে দুইবারে 4টা এটিপি হুম, পাচ্ছি। তাহলে গ্লাইকোলাইসিস শেষে নেট কয়টা এটিপি তৈরি হচ্ছে? হ্যাঁ, 4টা তৈরি হচ্ছে, আর আগে দুইটা হুম হুম, ইউজ তাহলে হয়েছে, তাহলে নেট দুইটা হচ্ছে এটিপি, 8টা তৈরি হচ্ছে। তাহলে দুইটা এটিপি আর দুইটা NADH2, হ্যাঁ? শোনো, এখানে যদি জিজ্ঞেস করে কয়টা এটিপি, তোমরা এভাবে বইলো, 8টা এটিপি একবারে বইলো না, কারণ এখনো কিন্তু আমি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে প্রবেশ করিনি আপু, বুঝতে পারছো? কারেক্ট অ্যান্সার হবে এটা। তারপর কেউ যদি ভেঙে জিজ্ঞেস করে যে আলটিমেটলি এখান থেকে যা যা পেলা, এখান থেকে সব মিলে কয়টা এটিপি তৈরি হবে, তখন তুমি বললো যে 8 এটিপি, হ্যাঁ? তবে জি। সেফ অ্যান্সার হবে ফার্স্টে এটা বলা। ঠিক আছে আপু, তোমাকে অনেক থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, গ্লাইকোলাইসিসের এতটুকু নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, এতটুকু নিয়ে আশা করি কারো কোনো কোয়েশ্চেন নাই। আম, আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের একটু দেখাতে হবে, যে আমি যে ঐশীকে মানে মানা করলাম যে 8টা এটিপি ডিরেক্টলি না বলতে, এটা না বলার একটা কারণ আছে। দেখো তুমি, এই যে আমি NADH2 এটা পাইলাম, আমার কি কোনো সিউরিটি আছে যে NADH2টা এটিপি হবে? তাহমিদ, তুমি কি আছো? জি ভাইয়া। NADH2 থেকে এটিপি হওয়ার জন্য কোন অর্গানেলই লাগবে বলো তো? ভাইয়া, NADH2 থেকে ATP হওয়ার জন্য মানে ইটিসি লাগবে, হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া। ইটিসির জন্য কোন অর্গানেল লাগবে? মাইটোকন্ড্রিয়া লাগবে, তাই না? জি জি। আবার মাইটোকন্ড্রিয়ার ভিতরে কোন জিনিসটা মানে প্যারামাউন্ট ইম্পর্টেন্স ইটিসি সাকসেসফুলি কমপ্লিট করার জন্য? অক্সিজেন। অক্সিজেন, হ্যাঁ। তাহলে মাইটোকন্ড্রিয়া থাকতে হবে, অক্সিজেন থাকতে হবে। যদি এই দুইটাই থাকে একই সাথে,
তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে NADH2 থেকে এটিপি তৈরি হচ্ছে, আবার NADH2টা তখন রিডিউসড হয়ে যাবে, তাই তো? সরি, জি, অক্সিডাইজড হয়ে যাবে, তাই তো? অক্সিডাইজড হয়ে যাবে। হ্যাঁ। কিন্তু অনেক প্রাণী আছে না যারা অক্সিজেন ছাড়াই মানে বাঁচে, ওদেরকে আমরা কি বলি? অ্যানারোবিক প্রাণী অ্যানারোবিক। বলি না আমরা? ওরা কিন্তু অক্সিজেন ইউজ করে না। সো ওরা যদি অক্সিজেন ইউজ না করে, ওদের এই NADH2টা কি ইটিসিতে ঢুকবে? ওদের এই NADH2 থেকে কি এটিপি তৈরি হবে? হবে না। আবার আমাদের নিজেদের বডিতে অনেক সেলে মাইটোকন্ড্রিয়া নাই। তোমরা কি এমন কোন সেলের নাম বলতে পারবা যে কোন কোন সেলে মাইটোকন্ড্রিয়া নাই, এমন একটা দুইটা সেলের নাম? সবচেয়ে কমনলি আরবিসি। হচ্ছে আরবিসি। হ্যাঁ, এছাড়া আরো সেল আছে। তো আরবিসিতে কি মাইটোকন্ড্রিয়া আছে? নাই। তাহলে আরবিসিতে কি এটিপি তৈরি হবে NADH2 থেকে? হবে না। তো NADH2 থেকে এটিপি তৈরির জন্য হচ্ছে ইটিসি থাকতে হয়। যদি, আচ্ছা দেখো, আরবিসিতে মাইটোকন্ড্রিয়া নাই, তার মানে কি সেখানে অক্সিজেনও কোনো রোল প্লে করতে পারে না ইটিসিতে, তাই না? তাহলে তাহলে আরবিসিতে কিরকম রেসপিরেশন হয়, অ্যারোবিক না অ্যানারোবিক? অ্যানারোবিক। অ্যানারোবিক, ঠিক আছে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে সোজা কথা, NADH2 এর ফেট আমি যদি আলটিমেটলি এটিপি দেখতে চাই, তার জন্য আমার দুইটা জিনিস লাগবে, O2 লাগবে এবং মাইটোকন্ড্রিয়া লাগবে। সোজা কথা এই দুয়ের সমন্বয় অ্যারোবিক রেসপিরেশন হইতে হবে, অ্যারোবিক, অথবা সোজা কথা অ্যারোবিক গ্লাইকোলাইসিস হইতে হবে। এই দুইটার একটাও যদি না থাকে, যে কোনো একটাও যদি না থাকে, তখন কিন্তু আমার আর অ্যারোবিক চালানো সম্ভব হয় না, তখন আমাকে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস চালাতে হবে, তাই না? তা আমি বুঝতে পারছো তো কি জি বললাম? ভাইয়া, জি। আচ্ছা, এখন শোনো, খুবই ইম্পর্টেন্ট, আজকে এই টপিকটুকু শেষ করে দিব, তাহলে আজকে আর পড়াবো না, বাট এটা খুবই ইম্পর্টেন্ট, একটু তোমরা মনোযোগ দিয়ে শুনো। সেটা হচ্ছে, তাহলে তুমি একটা জিনিস আমাকে, তোমরা একটা জিনিস একটু চিন্তা করো, সেটা হচ্ছে আমাদের সেলে যেসব আমাদের বডিতে যেসব সেলে অ্যানারোবিক হয়, সরি, আমাদের শরীরে যেসব সেলে অ্যানারোবিক, যেমন আরবিসিতে তাহলে সে কিভাবে NADH2 থেকে আবার NADH পাবে, মানে NAD পাবে? আমি যে এতক্ষণ তোমাদেরকে ইটিসি দেখাইলাম, বললাম যে NAD তৈরি না হইলে ইট ক্যান নট কন্টিনিউ বায়োলজিক্যাল অক্সিডেশন, কিন্তু আরবিসি তো সারাক্ষণ অক্সিডেশনের দরকার হয়, আরবিসির এত কাজ। তাহলে আরবিসি কি করবে? আরবিসি যে কাজটা করবে সেটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। দেখো, এই যে তোমার গ্লাইকোলাইসিসটা হলো, সোজা কথা আমি কি পাইলাম? গ্লুকোজ থেকে আলটিমেটলি পাইরুভিক অ্যাসিড পাইলাম দুইটা, এখান থেকে আমি বাই প্রোডাক্ট হিসেবে NADH2 পাইলাম, NAD থেকে NADH2 পাইলাম। যদি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ঘটে, তখন আমি আবার NAD পাবো এবং সাথে কিছু এটিপিও পাবো। কোনটা বেশি ইম্পর্টেন্ট আমার জন্য, এটিপি পাওয়া? আচ্ছা তাহমিদ, বা আচ্ছা এখন মেরাজ বলো, মেরাজ আছো? জি ভাইয়া, আছে। আচ্ছা, কোনটা বেশি ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে তোমার কাছে, এটিপি ইম্পর্টেন্ট নাকি NAD ইম্পর্টেন্ট? ভাইয়া, এনইডি। হ্যাঁ, NAD ইম্পর্টেন্ট, কারণ কি? কারণ এটিপি কিন্তু আমি, মানে দেখো, এটিপি কিন্তু আমি এখানেও গ্লাইকোলাইসিস তৈরি করেছি, কিন্তু গ্লাইকোলাইসিস থেকে আমি কিন্তু NAD পাচ্ছি না, বরং আমি গ্লাইকোলাইসিস থেকে NADH2 পাচ্ছি, তাই না? সো আমার জন্য নতুন করে আবার NAD তৈরি করাটা বেশি ইম্পর্টেন্ট, তাই তো? এজন্যই, জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এখন আমি আবার বলি, যদি অ্যারোবিক একটা প্রাণী হয়, তার ক্ষেত্রে ইটিসি হওয়া সম্ভব, সেখান থেকে NAD পাওয়া সম্ভব। অ্যানারোবিক প্রাণী হলে কিন্তু দে ডোন্ট হ্যাভ ইটিসি। তারা কি করে দেখো, এই যে পাইরুভিক অ্যাসিডটা আছে না, এই পাইরুভিক অ্যাসিডটাকে তারা ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট করে, ল্যাকটিক অ্যাসিডে, এবং ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হবার সময় NADH2 থেকে NAD তৈরি হয়ে যায়। সোজা কথা, এই যে NADH2 না, এটাকে ওরা এখানে ইউজ করে NAD তৈরি করে ফেলে, সোজা কথা। তাহলে আমি আরেকবার তাহলে বলি, গ্লুকোজ থেকে দুইটা পাইরুভিক অ্যাসিড হলো, এর মধ্যে বাই প্রোডাক্ট হিসেবে কি তৈরি হলো? NADH2 থেকে, সরি, NAD থেকে NADH2 তৈরি হলো। পাইরুভিক অ্যাসিডটা, মানে যাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন নাই, তারা কিন্তু এরপর আর কিছুই করতে পারে না, ডিরেক্ট পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে ফেলে,
এবং ল্যাকটিক অ্যাসিড তৈরি করার সময় এই NADH2টাকে কাজে লাগায়, সে আবার NAD তৈরি করে ফেলে। এভাবেই সে আবার NAD পায়। তাহলে এখন আমাকে আরেকজন আপু বললো, ইয়াসমিন খান আপু আছো, কথা বলতে পারবে? আচ্ছা, মনে হয় আপু কথা বলতে পারবে না, তাহলে আমি আরেকজনকে বলছি, সমস্যা নেই। আচ্ছা, রশনি আপু তুমি আরেকবার তাহলে একটু আসো। জি ভাইয়া। হ্যাঁ, তাহলে শুনো, আমি ধরে নিলাম একটা অ্যারোবিক সাইকেল হচ্ছে, অ্যারোবিক সাইকেল। অ্যারোবিক সাইকেল আমি কি জানি, আলটিমেটলি সব মিলে 38 এটিপি উৎপন্ন হয়, তাই না? জি ভাইয়া। কিন্তু যারা অ্যানারোবিক সাইকেল, তারা কিন্তু গ্লাইকোলাইসিস শেষে তাদের কয়টা এটিপি থাকে, আমাদের মতোই তাদেরও নেট 2টা এটিপি থাকে, তাই না? জি ভাইয়া। কিন্তু তাদের NADH2টা কি আর তারা রাখতে পারে? না ভাইয়া, সেটা ইউনিটিতে কনভার্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে কোন বিক্রিয়ার মাধ্যমে কনভার্ট হচ্ছে? পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক ল্যাকটিক অ্যাসিড। অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হয়ে তারপর হ্যাঁ, সেখান থেকে সো NADH2টা ইউজ হয়ে হ্যাঁ যাচ্ছে, NAD উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, সো আমরা যারা অ্যারোবিক, তারা আমরা নরমাল, আমরা যারা নরমাল, মানে আমরা না, আমাদের যে সেলগুলোতে মাইটোকন্ড্রিয়া আছে এবং অক্সিজেন ইউজ করতে পারে, সেই সেলগুলোতে একটা গ্লুকোজ থেকে 38টা এটিপি তৈরি করা সম্ভব। কিন্তু যেই সেলগুলোতে মাইটোকন্ড্রিয়া নেই, সেখানে একটা গ্লুকোজ থেকে সর্বসাকুল্যে কয়টা এটিপি তৈরি হবে? 2টা এটিপি তৈরি 2টা হবে এটিপি ভাইয়া। তৈরি হবে। যে NADH2 তৈরি হয়েছিল সেটাও নষ্ট হয়ে যাবে, জাস্ট টু মেনটেন দ্য পুল অফ রিডিউসড কোএনজাইম, সরি অক্সিডেজ কোএনজাইম। ঠিক আছে, ক্লিয়ার আপু তুমি জি এই ভাইয়া। জিনিসটা? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যারোবিক আর অ্যানারোবিক, তাহলে এটিপি কয়টা উৎপন্ন হচ্ছে দ্যাট ইজ নট দ্য ফ্যাক্ট, কথা হচ্ছে ওরা সামহাউ NADH থেকে আবার NADটা বের করে আনতে পারছে কিনা। আচ্ছা, গ্লাইকোলাইসিসটাতে, তাহলে গ্লাইকোলাইসিসটা তোমরা বইয়ে দেখবা যে দুই রকম, অ্যারোবিক গ্লাইকোলাইসিস এবং অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। এবং অ্যানারোবিক গ্লাইকোলাইসিসটা এভাবেই হয় যে ওরা NADH2 থেকে আবার NAD তৈরি করার জন্য, যেহেতু ওদের কোনো ইটিসি নাই, ওরা পাইরুভিক অ্যাসিডটা থেকে ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট করে নিয়ে তারপর ওরা NADH2 মানে আবার NAD তৈরি করে ফেলে। আর এরপরে আমি, তোমরা যদি তোমরা কি আরো হাফ এন আওয়ার পারবা একটু পড়তে, নাকি ঘুম চলে আসতেছে? ফ্র্যাঙ্কলি বলো। ভাইয়া আজকে থাকুক এতটুকু পর্যন্ত। আচ্ছা হ্যাঁ, আজকে থাকুক। তাহলে তোমরা এতটুকু একটু পারলে বই থেকে দেখে নিও, হ্যাঁ? আশা করি তোমরা এখন ভালো মতো বুঝতে পারবা, হ্যাঁ? তোমরা আমাকে যদি সময় দাও কালকে তাহলে আমি হচ্ছে ক্রেব সাইকেল আরো যদ্দূর পারি, হ্যাঁ? তাহলে সবাইকে অনেক ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন আছে আজকে যা পড়ালাম তা নিয়ে? না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থাকো। আমি এটা রেকর্ড তো করেছি, আমি এটা আপলোড করে দিব আবার ইউটিউবে। তোমরা যদি কেউ মিস করে থাকা কোনো অংশ বা দেখতে চাও, দেখে নিতে পারো। আমি মেরাজকে লিংক দিয়ে দিব, তোমাদের সবাইকে দিয়ে দিবে আবার। তো ঠিক আছে ভাইয়া আপুরা, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ হ্যাঁ, জি ওয়েলকাম ভাইয়া, ওয়েলকাম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।